এখন ঠিক আছে। আচ্ছা, আমাকে তোরা বল যে এনসেম্বল বলতে তোরা কি বলছিস? কালেকশন অফ সিস্টেমস। কালেকশন অফ সিস্টেম না, কালেকশন অফ সিস্টেমস নয়। ওরকম ভাবে এক কথায় তোর বলা যায় না যে কালেকশন অফ সিস্টেম। আচ্ছা, আমি যদি কোনো একটা সিস্টেমকে, একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমকে ডিফাইন করতে চাই, আমার কি কি প্যারামিটার মেন মানে লাগতে পারে বলে মনে হয়? মানে কি কি প্যারামিটার দিয়ে আমি কোনো একটা সিস্টেমকে পুরোপুরি ডিসক্রাইব করতে পারবো, কোনো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমকে? প্রেসার, ভলিউম আর টেম্পারেচার ম্যাক্রোস্কোপিকে। প্রেসার, ভলিউম, টেম্পারেচার ওটা আছে, এছাড়া সিস্টেমটার মধ্যে থার্মোডাইনামিক পটেনশিয়াল গুলো। থার্মোডাইনামিক পটেনশিয়াল তো রয়েছে, এছাড়া কিছু? বেসিক্যালি দেখো, নাম্বার অফ পার্টিকেল, ভলিউম আর এনার্জি, এই তিনটে কিন্তু বেসিক প্যারামিটার, তাই তো? নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং হ্যাঁ। এনার্জি, হ্যাঁ, এই তিনটে প্যারামিটারকে আমি যদি ফিক্স করতে পারি, তাহলে আমি সিস্টেমটার মধ্যে মোটামুটি ম্যাক্রোস্কোপিক্যালি সমস্ত কিছু জানতে পারবো। তো এই নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং এনার্জি, এই তিনটে দিয়ে আমি যদি কোনো সিস্টেমকে সাজাই, সেটাকে বলবো ম্যাক্রোস্টেট। কিন্তু মাইক্রো কিন্তু মাইক্রোস্কোপিক্যালি বা যাকে বলে মলিকুলার লেভেলে গিয়ে আমরা দেখতে পাই অনেক সময়তে যে এই তিনটে প্যারামিটারকে ফিক্স করে রাখলেও, এই তিনটে প্যারামিটার ফিক্স থাকা সত্ত্বেও সিস্টেমটার মধ্যে কিছু ইন্টারনালি চেঞ্জ হতে পারে। চেঞ্জ মানে বলতে চাইছি ইন্টারনালি তাদের মধ্যে তারা বিভিন্ন ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। তো সেগুলোকে আমরা বলবো মাইক্রোস্টেট, তাই তো? তো এনসেম্বল বলতে আমরা কি বুঝবো? এনসেম্বল বলতে দেখো, আমরা বেসিক্যালি যখন মানুষ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানতো না, তখন তারা কি করতো? তারা বেসিক্যালি তারা মানে মেন ফোকাস করতো টাইম অ্যাভারেজের উপর। টাইম অ্যাভারেজ মানে কি? ধরো একটা সিস্টেম, কোন একটা সিস্টেম টাইমের সাথে সাথে ইভলভ হয়ে হয়ে যাচ্ছে। তার মানে কি, যদি আমাকে কোনো একটা সিস্টেমকে টাইম অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, তাহলে সিস্টেমকে আমাকে লার্জ টাইম ধরে অপেক্ষা করতে হবে যে সিস্টেমটা ধরো প্রথম 1 সেকেন্ডে এরকম ভাবে ইভলভ হলো, তারপর একটা সেকেন্ডে অন্য কোনো ভাবে ইভলভ হলো, তারপরে সেকেন্ডে ইভলভ হলো। তো আমি যদি 100 সেকেন্ড বা ধরো সাপোজ 1000 সেকেন্ড ধরে আমি এটাকে মানে দেখতে চাই, তাহলে আমাকে 1000 সেকেন্ড ওয়েট করতে হবে সিস্টেমটা কিভাবে ইভলভ দেখার জন্য। কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ওয়েতে গিবস প্রথম বলেছিলেন যে আচ্ছা, আমি টাইম অ্যাভারেজটাকে এরকম ভাবে না ভেবে, আমি যদি ভাবি যে আমি একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ওই সিস্টেমটার কতগুলো কপি বানাতে পারবো। মানে একটা পার্টিকুলার টাইম আমি ধরলাম, ধরো আমি এই সময় বসে রয়েছি, এই সময় আমি ভাবছি এই সময় বসে আমি সিস্টেমটার কতগুলো পসিবল কপি ডিফাইন করতে পারবো, যে কপিগুলো ম্যাক্রোস্কোপিক্যালি প্রত্যেকটা সেম, মানে নাম্বার পার্টিকেল ভলিউম এনার্জি, সরি হ্যাঁ, নাম্বার পার্টিকেল ভলিউম আর এনার্জি প্রত্যেকটা সেম, কিন্তু তারা মাইক্রোস্কোপিক্যালি ডিফারেন্ট। তো এইরকম যে কালেকশন অফ ডিফারেন্ট নাম্বার অফ স্টেটস, এগুলো কি বলা হয় এনসেম্বল। এবং এই যে এনসেম্বল, যে এবার গিবস বললেন আচ্ছা, আমরা টাইম অ্যাভারেজটাকে এখন বাদ দিয়ে আমি যদি একটা পার্টিকুলার টাইমে ওই অতগুলো নাম্বার অফ কপিকে নিয়ে অ্যাভারেজ করি, এবং পরবর্তী ক্ষেত্রে আমি যদি একটা টাইম অ্যাভারেজ বের করি, আমি দেখবো দুটো সেম, এটাকে বলা হয় এরগোডিক হাইপোথিসিস। এগুলো মোটামুটি তোমাদের জানা, আশা করি। মানে ব্রডার পিকচারটা হচ্ছে এটা, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবার এইগুলোকে নিয়ে ডিল করবে। এই যে আমি বললাম যে এনসেম্বল, যখন মানুষ জেনে গেল যে আচ্ছা, এতগুলো নাম্বার অফ কপিজ আমি বানাতে পারবো, তার তিনটে মেন ডিফারেন্ট ওয়ে আছে, যে তিনটে ডিফারেন্ট ওয়েতে আমি এতগুলো কপি বানাতে পারবো। তার মধ্যে প্রথম কপি হচ্ছে, তার মধ্যে প্রথম ওয়ে হচ্ছে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল। মাইক্রোক্যানো কি আমাকে বলতে পারবে যে হোয়াট ইজ মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল? মানে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলের অত বেশি গভীরে না গিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও, মানে সিঙ্গেল লাইনও বলা যেতে পারে যে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল বলতে তোমরা কি বোঝো, আমি সেটা জানতে চাইছি। নাম্বার অফ পার্টিকেলস আর এনার্জিটা ফিক্সড সিস্টেম। হ্যাঁ, মানে বেসিক্যালি সিস্টেমটা একটা আইসোলেটেড সিস্টেম, যে কোনো আইসোলেটেড সিস্টেম অলওয়েজ মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল ফলো করবে। আচ্ছা, দেখো এটা কিন্তু অনেকটা আইডিয়ালাইজ সিস্টেম, মানে পুরোপুরি এরকম কোনো সিস্টেম তো কোনোদিন বাস্তবে পাওয়া সম্ভব নয় যেখানে নাম্বার পার্টিকেল চেঞ্জ হবে না, কোনো তার এনার্জি চেঞ্জ হবে না। ভলিউমটা তো অলওয়েজ ফিক্সড হতে পারে, ভলিউম আনচেঞ্জ নাও হতে পারে বা আনচেঞ্জ থাকতে পারে, কিন্তু নাম্বার পার্টিকেল বা তোমার এনার্জি কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা যেহেতু মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল ধরছি কি, যে কোনো কিছু চেঞ্জ হবে না, এটা একটা পুরোপুরি আইডিয়ালাইজ সিস্টেম, পুরোপুরি আইসোলেটেড যদি কোনো সিস্টেম থাকে, সেক্ষেত্রে আমরা এই মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল আমরা সলভ করবো। এবং মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল মেন, তার যে মেন গ্রাউন্ড গ্রাউন্ড ফর্মুলা, সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু কেবি এল এন ওমেগা, তাই তো? এটা কি করে বলে বোলজম্যান হাইপোথিসিস, তাই তো? এগুলো জানা আছে তো, আশা করি জানা আছে সব এগুলো। হ্যাঁ। হ্যাঁ, এবার এস ইকুয়াল টু কেবি এল এন ওমেগা তুমি যখন পেয়ে গেলে,
এবার তুমি যখনই এস পেয়ে গেলে, এবার তুমি সেখান থেকে যে কোনো রকমের থার্মোডাইনামিক্যাল যে প্যারামিটার গুলো রয়েছে, প্রেসার, ভলিউম, নাম্বার অফ পার্টিকেল বা কেমিক্যাল পোটেনশিয়াল, এইসবগুলো তুমি জানতে পারবে। সব মানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মেন ওয়েটা হচ্ছে এটাই, যে আমরা অন্য ওয়েতে, কঠিন ওয়েতে না গিয়ে আমরা যদি কোনো কারণে এরকম থার্মোডাইনামিক্যাল যে কোনো একটা প্যারামিটারকে এরকম তোমার তিনটে এনস্যাম্বল দিয়ে বের করতে পারি, তাহলে সেটা অনেকটা ইজি ওয়েতে ভাবা যাবে। ঠিক আছে, তো সিমিলারলি তারা আর একটা অ্যাপ্রোচ ভাবলেন, সেটা হচ্ছে এবার আমি সিস্টেমটাকে একটু ফ্রিডম দিচ্ছি কিরকম ভাবে? আমি ধরছি, ধরো তোমার নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমার এনার্জি চেঞ্জ হচ্ছে, তাই তো? যদি এনার্জি চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে কোন এনস্যাম্বলের মধ্যে ফেলবো? ক্যানোনিকাল। ক্যানোনিকাল এনসেম্বল। আচ্ছা, এবার দেখো, যদি ধরো তোমার দুটো সিস্টেমের মধ্যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, তাহলে এমন কিছু থার্মোডাইনামিক একটা প্যারামিটার রয়েছে যেটা তোমাকে বলে দেবে যে আচ্ছা, এত অবধি আমার টেম্পারেচার সরি এত অবধি আমার এনার্জি চেঞ্জ হবে বা এত অবধি আমার এনার্জি চেঞ্জ হবে না। সেটা কি বলে দেবে? সেটা হচ্ছে বলে দেবে টেম্পারেচার। দেখো, যখন দুটো সিস্টেমের টেম্পারেচার সমান না হবে ততক্ষণ কিন্তু তার মধ্যে এনার্জি ফ্লো হবে, তাই তো? তার মানে যখন এনার্জি চেঞ্জ হচ্ছে, তখন টেম্পারেচারটা হচ্ছে এমন একটা থার্মোডাইনামিক্যাল প্যারামিটার যেটা তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের সিস্টেমটা আছে কিনা সেটা বলে দিচ্ছে। তার মানে যদি আমাকে নাম্বার অফ এনার্জিটাকে আমাকে ফ্রিডমের মধ্যে বাদ দিতে হয়, তার মানে আমাকে টেম্পারেচারটাকে ঢোকাতে হবে। তার মানে টেম্পারেচার, নাম্বার অফ পার্টিকেলস এবং যদি ভলিউমের কোনো ফাংশন হয়ে থাকে বা ভলিউমের উপর কোনো সিস্টেম ডিপেন্ড হয়ে থাকে, তখন সেটাকে আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল দিয়ে সলভ করবো। ঠিক আছে, আবার সিস্টেমটাকে আর একটু ফ্রিডম দেওয়া হলো যে না, আমার প্রপার যে বাস্তবে যেগুলো দেখা যায়, যেখানে তোমার নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে, সেরকম সিস্টেমকে নিয়ে যদি আমি ডিল করি, তাহলে সেটা আমার প্রপার ওয়েতে, আমি প্রপার ফিজিক্সটা আমি সেখান থেকে বের করে আনতে পারবো। সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পিকচার, মানে ক্লাসিক্যাল ওয়েতে গিয়ে তুমি এসবগুলো মানে ভাবতে পারবে যে মানে তোমার কোনো সিস্টেমের মধ্যে যদি কোনো সিস্টেমের মধ্যে তুমি নাম্বার অফ পার্টিকেল, ভলিউম, এনার্জি বা তার করসপন্ডিং ইকুইলিব্রিয়ামে করসপন্ডিং ধরো টেম্পারেচার বা কেমিক্যাল পোটেনশিয়াল, এইসবগুলো তুমি যদি জানো, সেখান থেকে তুমি বিভিন্ন রকমের থার্মোডাইনামিক্যাল প্যারামিটার ক্যালকুলেট করতে পারবে। সেখান থেকে তুমি যাবতীয় যা আছে সেগুলো বের করতে পারবে। এইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর বর্ডার পিকচার, এক কথা যদি বলতে চাই। এত অব্দি কারো কিছু বুঝতে কোনো অসুবিধা রয়েছে? এগুলো আশা করি তোমাদের সবকিছু জানা। ক্লাসে কি কতজন আছে আমি সেটা হ্যাঁ, জানি না, বাট আমি না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, বাকিরা যারা আছো, একজন বললো বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা নেক্সট পার্ট যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে খুব ব্রডার ওয়েতে তোমাদের কিছু বলতে বলা এখানে হয়নি, যেহেতু তোমরা এটা প্রথম কোর্স করছো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের। তো এটা বেসিক্যালি তোমাদের উপর দিয়ে কিছু একটা কনসেপ্ট দেওয়ার জন্য ওখানে বলা রয়েছে। তো আমার মনে হয় সেটা না দিয়ে ওরা কোনো একটা কি প্রপারলি বর্ডার ওয়েতে বলতে বললে ভালো হতো। মানে ধরো তোমাদের এই সেমিস্টারে বললো যে শুধু ম্যাক্সওয়েল বোলম্যান পড়ানো হবে, কিন্তু বাকি বাকি পরের সেমিস্টারে বাকি যেটা পড়ানো হবে সেটা না বলে ওরা তিনটি পড়াতে বলেছে, তিনটেই উপর দিয়ে পড়াতে বলেছে। তো আমি প্রিলিমিনারি ওয়েতে এই জিনিসটা পুরোটা বলবো খুব ডিটেলসে। আপাতত তোমাদের এখন জানার দরকার নেই, কোশ্চেন তোমরা করবে, কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার জন্য কিন্তু অনেক বড় কিছু শিখতে হবে। সেটা পরের স্টেজে তোমরা গিয়ে শিখবে, বাট আমি যত অব্দি বলবো আশা করি সেটা কোনো বুঝতে অসুবিধা হবে না। তারপরেও যদি কিছু বড় কোশ্চেন, মানে আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা বলতে গেলে আমাকে আরো কিছু বেশি বলতে হবে, তো আমি সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। তোমরা আশা করি সেটাকে বুঝতে পারবে, আমি যেটা বলবো কিন্তু সেটা মন দিয়ে শুনবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে আমাদের এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যেটা মেন পার্ট, সেটা মেন পার্ট বলতে দেখো তিনটে এখানে তোমাদের সাব টপিক দেওয়া রয়েছে। একটা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, তারপরে একটা দেওয়া রয়েছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর একটা থার্মোডিরাক স্ট্যাটিস্টিক্স। তো সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল পার্টটাই আমি পড়াবো বেসিক্যালি, আমার যতটুকু মনে হয়। বাকি দুটো পার্ট হয়তো ছড়াদিনটাই পড়াবে বা অন্য কেউ পড়াবে, যারা আমি জানি না ঠিক। তো এই সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস, এই পার্টটা কিন্তু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট বাকি দুটোর থেকে। কিন্তু এখানেও তুলনামূলক কিছু কিছু তোমাদের জিনিস শিখে রাখতে হবে, যেটা আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো আমরা এখানে কি কি শিখবো? আমরা এখানে শিখবো, প্রথমে দেখবো ইন্ট্রোডাকশন পার্টটা কি আছে। সেখান থেকে দেখবো আমরা যে তোমার আইডেন্টিক্যাল এবং নন ইন্টারেক্টিং পার্টিকেলস বলতে আমরা কি বুঝি। সেখান থেকে দেখবো ডিস্টিংগুইশিবিলিটি বা ইনডিস্টিংগুইশিবিলিটি জিনিসটা কি। সেখান থেকে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যেটা দাগ দিলাম লাল গাড়িতে দেখা যাচ্ছে তো, মানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, ওটা অসুবিধা নেই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোমরা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা পড়বো। এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা বেসিক্যালি তিনটে মেন ডিস্ট্রিবিউশন এখানে দেখবো।
একটাকে তার মধ্যে একটা হচ্ছে ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন, বাকি দুটো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ডিস্ট্রিবিউশন। ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো, সেটা আমরা আসছি পরবর্তী ক্ষেত্রে আসছি, আমি জাস্ট নামগুলো এখন বলছি। সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা প্রথম ডিস্ট্রিবিউশন দেখবো, সেটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন যেটাকে বলা হয়, বা এমবি ডিস্ট্রিবিউশন। আর বাকি 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 দুটো তোমার ডিস্ট্রিবিউশন রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল ডিস্ট্রিবিউশন। তার মধ্যে একটাকে বলা হয় ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন বা এফডি স্ট্যাটিস্টিক্স, একটাকে বলা হয় বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন বা বি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? এবং সেই দুটো ডেরিভেশন তোমাদের এখানে বলতে বলা হয়েছে জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বল দিয়ে প্রুভ করতে বলা হয়েছে। তো তো এই দুটো পার্ট আমি ওদের সিলেবাসের সাথে একটু দ্বিমত আর কি, কারণ এগুলো ওদের দেওয়া উচিত না, কারণ এগুলো বেসিক্যালি তোমাদের শিক্ষার পরবর্তী সেমিস্টারে, কিন্তু জানি না কেন ওরা দিয়েছে। তো আমি আশা করি ইজি হয়েছে তোমাদের বলবো, আজকে না হলেও নেক্সট উইকে আমরা এই পার্টটা দেখবো। তো যতদূর হয় আপাতত আমি দেখি। আচ্ছা, তো সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এর মধ্যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা যদি একটু দেখি, এখানে কি লেখা আছে সেটা দেখার দরকার নেই, তোমরা এটা বাড়ি থেকে দেখবে, আমার কথাগুলো ভালো করে শোনো। দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা বেসিক্যালি ডিল করবো হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেলস। আইডেন্টিক্যাল পার্টিকেলস কি? আইডেন্টিক্যাল নামটা শুনে বুঝতে পারছো যে আইডেন্টিক্যালস মানে তার মধ্যে দেখো তাদের সেম মাস, সেম চার্জ, সেম স্পিড আর সেম ইন্টেন্সিভ কোয়ান্টাম নাম্বার। ইন্টেন্সিভ কোয়ান্টাম নাম্বার টার্মটা তোমাদের কাছে খুব নতুন হতে পারে। এটাকে বেসিক্যালি তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে পার্টিকেল ফিজিক্স পড়বে, পার্টিকেল ফিজিক্সে তোমরা এই জিনিসটাকে শিখবে যে ইন্টেন্সিভ কোয়ান্টাম নাম্বার কিরকম হয়। সেখানে তোমাদের বেরিয়ন নাম্বার হতে পারে, ঠিক আছে, লেপ্টন নাম্বার হতে পারে, এগুলো হচ্ছে ইন্টেন্সিভ কোয়ান্টাম নাম্বার। টার্মগুলোকে নিয়ে এখন অতটা ভাবার দরকার নেই। আপাতত তুমি মনে রাখো যে তাদের মধ্যে সেম মাস, সেম চার্জ, সেম স্পিড, এগুলো হলেই তাকে বলবো আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলস। তো আমরা এখানে বেসিক্যালি এই সমস্ত আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে নিয়ে ডিল করব, এবং তারা হতে হবে নন ইন্টারাক্টিং ইন নেচার। আচ্ছা, নন ইন্টারাক্টিং বলতে তোমরা কিছু জানো যে নন ইন্টারাক্টিং জিনিসটা কি? এই যে আমি ডাক দিলাম নন ইন্টারাক্টিং সিস্টেম, হোয়াট ইজ তাদের নন মধ্যে ইন্টারাক্টিং? পোটেনশিয়াল নেই। একদমই তাই, তাদের মধ্যে কোনো মানে দেখো, নন ইন্টারাক্টিং, দেখো আচ্ছা আচ্ছা, ইন্টারাকশন টার্মটা অ্যাকচুয়ালি আসে ফ্রম দ্য পোটেনশিয়াল পার্ট থেকে, মানে পোটেনশিয়াল এনার্জি পার্ট থেকে। যেহেতু তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, তার মধ্যে তাদের মধ্যে কোনো পোটেনশিয়াল পার্ট থাকবে না। ওই জন্য দেখো আমি এখানে একটা নর্মাল হ্যামিল্টনিয়ান দিয়ে দেখিয়েছি। এই যে হ্যামিল্টনিয়ানটা এইচ ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1, মানে এন খানা পার্টিকেল ধরো তোমার সিস্টেমের মধ্যে রয়েছে, তাদের টোটাল হ্যামিল্টনিয়ানটা হচ্ছে সামেশন ওভার এইচ আই। এই এইচ আই এর মধ্যে অনলি কিন্তু কাইনেটিক এনার্জি রয়েছে, কাইনেটিক, নো পোটেনশিয়াল এনার্জি, তাই তো? কেন কোনো পোটেনশিয়াল এনার্জি নেই বোঝা গেছে? বলছি এর মধ্যে কোনো পোটেনশিয়াল টার্ম কেন নেই বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? যেহেতু এরা নন ইন্টারাক্টিং সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ একদম তাই। যেহেতু তারা নন ইন্টারাক্টিং, মানে একটার সঙ্গে একটা কোনো ইন্টারাকশন নেই, তো প্রত্যেকটা পার্টিকেল তার নিজস্ব কাইনেটিক এনার্জি নিয়ে তারা মুভ করে যাবে, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই। ঠিক আছে? তো এই সমস্ত পার্টিকেল গুলোকে নিয়ে আমরা ডিল করবো। আচ্ছা, এরপরে আমরা যেটা মেন আমাদের এখানে শিখতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। মানে বেসিক্যালি আমরা তোমাদের কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা পড়তেই বলা হয়েছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশনটাকে শেখার জন্য। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? ধরো আমি একটা এক্সাম্পল সিম্পল বলছি, লেখাটা পড়ার দরকার নেই অবশ্য। ধরো তোমার কাছে কোনো একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মধ্যে তোমার কাছে ধরো এন নাম্বার অফ পার্টিকেলস রয়েছে। এন নাম্বার অফ পার্টিকেল তোমার একটা সিস্টেমের মধ্যে রয়েছে, এবং সিস্টেমটার মধ্যে ধরো সামথিং, ধরো ক্যাপিটাল এন নাম্বার অফ এনার্জি স্টেট রয়েছে এবং প্রত্যেকটা মানে ধরো মানে এনার্জি স্টেট এরকম ভাবে আছে। একটা স্টেট ধরো এপসাইলন 1 তার এনার্জি, আর একটা স্টেট এপসাইলন 2 তার এনার্জি ধরো, তারপর একটা এপসাইলন 3, এরকম হতে 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 এপসাইলন এন অব্দি তার এনার্জি আছে। ঠিক আছে? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেল রয়েছে, সিস্টেমটার মধ্যে এন নাম্বার পার্টিকেল রয়েছে। আমরা জানতে চাইছি যে আমি কত রকম পসিবল আমার কাছে ওয়ে রয়েছে, যার জন্য আমি এই ক্যাপিটাল এন নাম্বার অফ পার্টিকেলকে এই এতগুলো এনার্জি সেটা সাজাতে পারবো। তুমি বলতে পারো আমি স্যার যেমন খুশি ভাবে সাজিয়ে দেবো, ঠিক আছে, যেমন খুশি ভাবে তুমি সাজাতে পারো, কিন্তু কোনটা মোস্ট প্রবাবল ওয়ে, মানে কোনটা প্রবাবিলিস্টিক্যালি তার মধ্যে তার কনসিকোয়েন্সটা বেশি, তো আমাদের এখানে জানতে হবে কিন্তু সেটাই। এবার তোমার কাছে পার্টিকেলস আমি যে বললাম না এন নাম্বার অফ পার্টিকেলস রয়েছে, এই পার্টিকেলটা কখনো কখনো ক্লাসিক্যাল পার্টিকেল হতে পারে, কখনো কখনো কোয়ান্টাম পার্টিকেল হতে পারে। মেন জিনিস হচ্ছে এটাই, তোমার কাছে এন নাম্বার অফ পার্টিকেলস রয়েছে, পার্টিকেলটা কখনো ক্লাসিক্যাল পার্টিকেল হতে পারে, কখনো কোয়ান্টাম পার্টিকেল হতে পারে। তোমার কাছে এন নাম্বার অফ ডিফারেন্ট এনার্জি স্টেট রয়েছে, সেটা ডিসক্রিট এনার্জি স্টেট হতে পারে, আবার কখনো কখনো দেখবো আমরা কন্টিনিউয়াস এনার্জি স্টেট হতে পারে।
তোমার বক্তব্য হচ্ছে মেন কোয়েশ্চেন সেটা হচ্ছে আমার কাছে এই নাম্বার পার্টিকেল গুলোকে আমি কত এনার্জি সেটা কত রকম ভাবে সাজাতে পারবো, এবং সেটা তোমাকে বলে দেবে সিস্টেমটার মধ্যে সেই সিস্টেমটার মধ্যে মাইক্রোস্টেট কতগুলো রয়েছে। যেই সিস্টেমের ক্ষেত্রে দেখবো যে আমি এরকম ভাবে সাজিয়ে আমি মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম পাচ্ছি, সেটাই হচ্ছে আমার কাছে মোস্ট প্রবাবেল ওয়ে। আমার কথাটা বুঝতে পারা গেল কিনা পারা গেল না? হ্যাঁ বুঝি। বাকিরা বুঝেছো? বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ হুম। তাহলে আমার মেন কথাটা কি হলো? আমার মেন কথাটা হলো এটাই যে তোমার কাছে একটা তোমাকে সিস্টেম দিয়ে দিয়েছি, সিস্টেমটার মধ্যে এন পার্টিকেলস রয়েছে এবং তার কাছে বিভিন্ন বিভিন্ন এনার্জি স্টেট রয়েছে। আপাতত ধরো তোমাদের সুবিধার্থে আমি বললাম ডিসক্রিট এনার্জি স্টেট রয়েছে, এবং ওই জন্য আমি এখানে লিখেছি দেখো এপসাইলন 1 এনার্জি স্টেট, এপসাইলন 2 এনার্জি স্টেট, এরকম ধরো ধরো এরকম হতে হতে ধরো এপসাইলন 3 আছে, এরকম হতে 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 এপসাইলন এন আছে। এই এতগুলো ডিসক্রিট এনার্জি স্টেটে তুমি এন নাম্বার পার্টিকেলকে কত রকম ওয়েতে সাজাতে পারো, যার জন্য সেই সিস্টেমটা, যার জন্য সেটা মোস্ট প্রবাবেল হতে হবে। মানে তুমি যে ওয়েটা সাজাচ্ছ সেই ওয়েটা কিন্তু আরবিট্রারি যে কোনো ওয়ে তুমি সাজাতে পারো না, সেটা তোমাকে এমন ভাবে সাজাতে হবে সেটা মোস্ট প্রবাবেল হবে, এবং কোনটা মোস্ট প্রবাবেল হবে সেটা তোমাকে বলে দেবে যে নাম্বার অফ মাইক্রোস্টেট কোনটার জন্য বেশি হচ্ছে সেটা। ঠিক আছে? তো এইরকম ভাবে যদি আমি সাজাই, তো আমার কাছে এই সাজানোর ওয়েটা মেনলি তিনটে ভাগে হয়। বেসিক্যালি তুমি ভাবতে পারো মেনলি দুটো, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা কোয়ান্টাম। ক্লাসিক্যাল যে ডিস্ট্রিবিউশনটা তাকে আমরা বলবো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, আর কোয়ান্টাম মেকানিক্যাল যে ডিস্ট্রিবিউশন তাকে বলবো আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করবো। একটাকে বলছি ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন, আর একটাকে বলছি বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন। ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন তারা যারা ফলো করে তাদেরকে বলা হয় বেসিক্যালি এমডি পার্টিকেলস, বা তাকে বলা হয় নর্মাল ক্লাসিক্যাল পার্টিকেল, বা তাকে বলা হয় ডিস্টিংগুইশেবল পার্টিকেল। ডিস্টিংগুইশেবল পার্টিকেল মানে কি? ধরো তুমি যাকে ডিস্টিংগুইশ করতে পারছো, মানে ধরো ধরো তোমার কাছে তিনটে বল রয়েছে, একটা বল লাল, একটা বল সবুজ, একটা বল বেগুনি। তাহলে কি এই তিনটে পার্টিকেল কি ক্লাসিক্যাল পার্টিকেল না কোয়ান্টাম পার্টিকেল? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল পার্টিকেল। কেন? তিনটে পার্টিকেলকে তুমি ডিস্টিংগুইশ করতে পারছো। ঠিক আছে, এবার আমার একটা কথা বলো, আইডিয়াল গ্যাস পার্টিকেলস এগুলো ক্লাসিক্যাল পার্টিকেল না কোয়ান্টাম পার্টিকেল? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল পার্টিকেল, কিন্তু তুমি কি আইডিয়াল গ্যাস গুলোকে তুমি কোনোদিনও ডিস্টিংগুইশ করতে পারো? আমি যদি তোমাকে বলে দিই তোমার ঘরের মধ্যে যে গ্যাস মলিকুল গুলো রয়েছে, সেই গ্যাস মলিকুল গুলো তো আইডিয়াল গ্যাস পার্টিকেল, মানে বা বেসিক্যালি আইডিয়াল গ্যাস যদি তুমি ধরো, আইডিয়াল গ্যাসের যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলো ক্লাসিক্যাল পার্টিকেল, সেগুলো ডিস্টিংগুইশেবল না ইনডিস্টিংগুইশেবল? ডিস্টিংগুইশেবল। ডিস্টিংগুইশেবল। কি করে তুমি ডিস্টিংগুইশ করবে? সবগুলো তো আইডেন্টিক্যাল। ইনডিস্টিংগুইশেবল। ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল, তাহলে দেখো ওটা ক্লাসিক্যাল পার্টিকেল কিন্তু ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। তার মানে সবসময় এটা নাও হতে পারে যে ক্লাসিক্যাল পার্টিকেলস মানে সেটা ডিস্টিংগুইশেবল হবে। তাহলে কখন স্যার ডিস্টিংগুইশেবল হবে? যখন ক্লাসিক্যাল পার্টিকেল ফিক্স ইন স্পেস, তখন সেটা ডিস্টিংগুইশেবল হবে। যেমন ধরো আমি তোমাকে বলছি তোমার কাছে 5টা বল রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটাই হলুদ বল। এবার আমি 5টা বলকে আরবিট্রারি ওয়েতে তাকে ছোটাচ্ছি, আর ধরো একটা ঘরের মধ্যে এই 5টা বলকে আমি বন্ধ করে 5টা বল তাদের ঘরের মধ্যে যেমন খুশি হবে তারা ছুটছে। মানে ধরো 5টা বলের মধ্যে এমন কোনো আমি শক্তি বাইরে থেকে দিয়ে দিয়েছি যে 5টা বল কোনো কেউ স্থির নেই, মানে পাঁচটা বল ক্রমাগত মানে একে অপরকে ছুটে বেড়াচ্ছে ঘরটার মধ্যে। তুমি কি তাদের কখনো আলাদা করতে পারবে 5টা বলকে? তুমি কি বলতে পারবে যে এইটা আমার 1 নম্বর বল ছিল, এটা 2 নম্বর বল ছিল, এটা 3 নম্বর বল ছিল? না পারবে না। কিন্তু আমি যদি 5টা বলকেই ঘরের মধ্যে ফিক্সড জায়গায় রেখে দিই এবং তোমাকে বলি 5 ঘন্টা পরে এসে আমাকে বলো যে কোনটা 1 নম্বর বল ছিল, কোনটা 2 নম্বর বল ছিল, দেখো তুমি যদি নাম দাও এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এবং এই 5টা বলকে তুমি ঘরের মধ্যে যদি ফিক্সড ভাবে রেখে দাও, তাদের মধ্যে কোনো মুভমেন্ট না আনো, 5 ঘন্টা পরে তুমি এসে বলতে পারবে যে এটা আমার 1 নম্বর বল ছিল, এটা 2 নম্বর বল ছিল, এটা 3, এটা 4, এটা 5। বলতে পারবে কি পারবে না? পারা যাবে। তার মানে এই এই কথাটা কিন্তু মাথার মধ্যে বারবার মনে রাখবে যে এটা আমি লিখেছি ডিস্টিংগুইশেবল পার্টিকেলস। ক্লাসিক্যাল পার্টিকেলস বা যেগুলো এমবি স্ট্যাটিস্টিক্স ফলো করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লাসিক্যাল পার্টিকেল হয়, বা ক্লাসিক্যাল পার্টিকেল ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্টিংগুইশেবল হয়। কিন্তু তার বলে এই নয় যে সমস্ত ক্লাসিক্যাল পার্টিকেল গুলোই তোমাকে ডিস্টিংগুইশেবল হতে হবে। যেমন তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আইডিয়াল গ্যাস পার্টিকেল। আইডিয়াল গ্যাস পার্টিকেল যেগুলো রয়েছে বা আইডিয়াল গ্যাস মলিকুল যেগুলো রয়েছে
সেগুলো প্রত্যেকটা ক্লাসিক্যাল পার্টিকেল। তারা সবাই কিন্তু এনবি স্ট্যাটিস্টিক্স ফলো করবে ঠিকই, কিন্তু তারা কিন্তু কেউ ডিস্টিংগুইশেবল নয়। যেমন দেখো, একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝাই এটা কোথায় তোমরা পড়েছো বা কোথায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিবস প্যারাডক্স। গিবস প্যারাডক্স তোমরা পড়েছো আশা করি। হ্যাঁ, কেউ পড়েছো গিবস প্যারাডক্স? গিবস প্যারাডক্সের সমস্যাটা কোথায় হচ্ছিল বলো তো? তোমার বলো, আমি একটু জল খাই। কেউ একজন বলো গিবস প্যারাডক্সের মেন সমস্যাটা কোথায় হচ্ছিল? সেম গ্যাস মিক্সিং এর সময় এন্ট্রপি চেঞ্জটা 0 হওয়া উচিত ছিল। তো ওটাকে সলভ করলে কি হবে? গিবস প্যারাডক্সকে সলভ করা হলে কি হবে? বাকিটা ট্রাই করো যে ওই গিবস প্যারাডক্সকে সলভটা যদি কিভাবে সলভ করা হলো সেটা ভাবতে পারো, মানে বলতে পারো আমাকে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে, নাহলে কিন্তু ব্যাপারটা কিছু বোঝা যাবে না। ইনফরমেশন লস্ট হয়ে গেল। কি আমার কথাটা ঠিক স্পষ্ট শোনা গেল না, বলো আরেকবার, কি বললে? ইনফরমেশন লস্ট। ইনফরমেশন লস্ট অনেক বড় ওয়ার্ড বললে তুমি, আমি এত কিছু তো জানি না। ইনফরমেশন লস্ট বলতে কি বোঝাচ্ছে? ইনফরমেশন লস্ট কোথায় হয়? এখানে তো কোথাও ইনফরমেশন লস্ট হচ্ছে না। ইনফরমেশন নাম্বার লস্ট অফ পার্টিকেলস দিয়ে ভাগ করে দিলে তো হয়ে যাবে, মানে যেহেতু একদমই তাই। এখন কেন ভাগ করা হচ্ছিল, কেন ভাগ করা হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। দেখো, ওখানে একটা ওভার কাউন্টিং এর ঘটনা ঘটছিল বারবার। যখন তোমরা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন বের করার পর, যখন তোমরা এন পার্টিকেল পার্টিশন ফাংশন বের করছিলে, তখন হোল টু দি পাওয়ার এন করছিলে ঠিকই, কিন্তু এন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছিলে না, তাই তো? এন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগটা না করার জন্য কিন্তু তোমার ওখানে জি প্যারাডক্সটা অ্যারাইজ করছিল। যখন তুমি এন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে ওটা কি বোঝাচ্ছে? যে পার্টিকেল গুলো তোমার ওখানে ডিস্টিংগুইশেবল নয়, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। তুমি ওভার কাউন্টিং করেছো। ওভার কাউন্টিং করার জন্য তোমাকে এন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এবং সেটা সলভ করে তুমি সাকুর-টেট্রাড ইকুয়েশন পেলে, যেটা হচ্ছে এনট্রপির ঠিকঠাক ইকুয়েশন। তার মানে ওটা ক্লাসিক্যাল পার্টিকেলস। ওটা তোমার কোথায় এসেছিল? যখন তোমরা ক্যানোনিক্যাল এনসেম্বল দিয়ে আইডিয়াল গ্যাসকে ট্রিট করছিলে। আইডিয়াল গ্যাস যখন ট্রিট করছিলে, তখন ট্রিট করার পর ওখানে দেখলে যে তোমার ওভার কাউন্টিং এর জন্য একটা প্রবলেম হচ্ছে, যার জন্য গিবস প্যারাডক্স অ্যারাইজ করে যাচ্ছে। তো ওভার কাউন্টিংটাকে তোমার ওখানে ডিকম্পোজ করার জন্য একটা এন ফ্যাক্টোরিয়ালে ভাগ করতে হচ্ছে। ওই এন ফ্যাক্টোরিয়ালটা ভাগটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে বলে দিচ্ছে যে these particles are distinguishable in these particles are not distinguishable in nature, they are indistinguishable. তারপরে তুমি প্রপার সলভ করে সাকুর-টেট্রাড ইকুয়েশন দিয়ে বাকি জিনিসটা ক্যালকুলেশন করেছিলে। আমি ঠিক বললাম কি ভুল বললাম? এটা কি তোমরা পড়েছো আদৌ? কাজ বললাম। হ্যাঁ, তাহলে এগুলো তো মনে রাখতে হবে। এগুলো না, ক্লাসিক্যাল সার্জিক্যাল মেকানিক্স আমি জানি রিসেন্ট হয়েছে, পরীক্ষার জন্য বেশি দিন নেই, তৈরি করতে হবে কিন্তু আস্তে আস্তে, না হলে সমস্যা হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আমারও একটুখানি কাছি এবার। তো এবার ব্যাপারটা বোঝা গেল যে ডিস্টিংগুইশেবল হতেই হবে, ক্লাসিক্যাল পার্টিকেল তারা না হতে পারে। কিন্তু দেখো, তুমি যদি ওই আইডিয়াল গ্যাসটাকেই একটা জায়গায় ফিক্স করে দাও, যেটা কোনোদিন পসিবল নয়। আমি বলতে চাইছি, ধরো আইডিয়াল গ্যাসের পার্টিকেল গুলোকে তুমি একটা জায়গায় এমন ভাবে রেখেছো যে কোনো আইডিয়াল গ্যাস মলিকুল ঘোরাফেরা করছে না, মানে প্রতিটা আইডিয়াল গ্যাস মলিকুল একটা জায়গায় ফিক্স হয়ে বসে রয়েছে। তখন কিন্তু তুমি তাদেরকে আলাদা করতে পারবে। তার মানে ডিস্টিংগুইশেবল পার্টিকেল তখনই বলবো সেই ক্লাসিক্যাল পার্টিকেল গুলোকে যখন ক্লাসিক্যাল পার্টিকেল ফিক্স ইন স্পেস। ঠিক আছে, এটা হলো তোমার ডিস্টিংগুইশেবল ব্যাপার। আর ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল কোনগুলো? যেগুলো তোমার বেসিক্যালি কোয়ান্টাম ফিজিক্যাল মেকানিক্স ফলো করে, যেমন বেসিক্যালি ফ্রিমিঞ্জার স্ট্যাটিস্টিক্স আর বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আমরা এটা পরবর্তী ক্ষেত্রে আসছি। তো আমরা এবার একটা একটা করে এখানে ব্যাপারটা বুঝি যে আমরা তাহলে প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল-বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে। ঠিক আছে, আমি নর্মালি উপরেই হেডিং দিচ্ছি, সেটা হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স। তোমাদের ওই জন্য এখানে খুব প্রিলিমিনারি চলতে ব্যাপারটা বলতে বলা হয়েছে। এগুলো ডিটেলসে পড়লে কিন্তু তোমার এক একটা সেমিস্টার পুরোটাই এটা করতে হবে। ঠিক আছে, কিন্তু ওই জন্যই বলছি সিলেবাসটা করে প্রপার ঠিকঠাক করে আমার মনে হয় সাজাতে পারিনি। সরি। আচ্ছা, আমার এটা দেখা যাচ্ছে তো লেখাটা? হ্যাঁ, আচ্ছা, তার মানে কি দেখো, এমবি স্ট্যাটিস্টিক্স যে সমস্ত পার্টিকেলস গুলো ফলো করবে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি এক নম্বর করে আমি লিখছি। দেখো, পার্টিকেলস গুলো অবশ্যই হতে হবে আইডেন্টিক্যাল, কারণ আমরা এখানে প্রত্যেকটাই বলেছি যে আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলস নিয়ে প্রত্যেকটা পার্টিকেল, মানে বেসিক্যালি আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলোকে নিয়ে ডিল করবো।
তাহলে পার্টিকেলস আর আইডেন্টিক্যাল, particles are identical, identical but distinguishable। আমি ইন জেনারেল লিখছি, কিন্তু আমি তোমাকে বললাম যে ডিস্টিংগুইশমেন্ট কখন হবে, যখন ক্লাসিক্যাল পার্টিকেল গুলো ফিক্সড ইন স্পেস হবে তবে, ঠিক আছে। আমি ইন জেনারেল লিখে রাখছি ডিস্টিংগুইশেবল, ডিস্টিংগুইশেবল। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে, তার মানে কি, যেহেতু পার্টিকেল গুলো তোমার ক্লাসিক্যাল পার্টিকেল, তো যে কোনো একটা এনার্জি স্টেটে একাধিক পার্টিকেল থাকতে পারে। তো ওই জন্যই দেয়ার ক্যান বি এনি নাম্বার অফ পার্টিকেলস ইন এ সেম স্টেট। ঠিক আছে, দেয়ার ক্যান বি এনি নাম্বার অফ পার্টিকেলস ইন সেম স্টেট। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো যে যখন আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো এবং স্পেশালি যখন আমরা ফেরোমেডিক্যাল স্ট্যাটিস্টিক্স পড়বো, আমরা দেখবো যে ফেরোমেডিক্যাল স্ট্যাটিস্টিক্স গুলোর ক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাক মানে অ্যাপ্লিকেবল নয়। মানে যে সমস্ত পার্টিকেল গুলো এরকম ফেরোমেডিক্যাল স্ট্যাটিস্টিক্স ফলো করে, সেই পার্টিকেল গুলোর ক্ষেত্রে একটা স্টেটে কখনোই একাধিক নাম্বার পার্টিকেল থাকতে পারবে না। সেটাকেই বলা হয় বেসিক্যালি তোমার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এই টার্মটা তোমরা জানো, তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমি যেটা বললাম। হ্যাঁ, আচ্ছা, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তোমরা কি জানো একটু বলতে পারবে আমাকে? মানে ওটা বলতে তোমরা কি বোঝো? হোয়াট ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল? মানে একটা পার্টিকেলে 4টে কোয়ান্টাম নাম্বার একসাথে ইকুয়াল হবে না, কোনো দুটো একদম এটাই, পার্টিকেল। একটা হ্যাঁ, যে কোনো দুটো পার্টিকেল, সেই পার্টিকেল গুলো ওরকম পার্টিকেল বললে হবে না, বেসিক্যালি যে কোনো দুটো ফেরমিয়ন, সরি যে কোনো দুটো ইলেকট্রন, তোমরা ফেরমিয়ন বলতে এখনো জানো না কি, আমি বলছি যে কোনো দুটো ইলেকট্রন, তাই তো, যে কোনো দুটো ইলেকট্রন তোমার সেম কোয়ান্টাম নাম্বার নিয়ে সেটা একই সেটে থাকতে পারবে না, তাই তো। দেখো দেখো তখন তোমরা পড়েছিলে, দেখো একটা সিঙ্গেল সেটে কটা থাকতে পারে ইলেকট্রন ম্যাক্সিমাম বলতে পারবে? দুটো। দুটো, একটা হচ্ছে আপ স্পিন, একটা ডাউন স্পিন। আচ্ছা কেন দুটো বলতে পারবে? এটা কোথা থেকে আসে? দুটো দুটো যোগ হলে তো তবে একটা কমপ্লিট স্পিন হবে, ইন্টিজার ওরকম স্পিন। ব্যাপার না, না না ওরকম নয়, ওরকম না, ইন্টিজার স্পিন বলে নয়। এটা অ্যাকচুয়ালি আসলে তোমার স্পিন মাল্টিপ্লিসিটি থেকে 2s+1। ইলেকট্রন হচ্ছে স্পিন হাফ পার্টিকেল, তার জন্য তার এস ভ্যালু হচ্ছে হাফ। তো 2 × ½ + 1 কটা? দুটো। তাহলে যদি আমি বলি আমার কাছে কোনো একটা পার্টিকেল রয়েছে যার স্পিন 3/2, তাহলে সেক্ষেত্রে একটা সেটে কটা পার্টিকেল থাকতে পারবে বলতে পারবে? 4টে। 4টে। বোঝা গেল। আমি যদি বলি 5/2 স্পিন আছে আমার কাছে কোনো সিস্টেম, মানে কোনো পার্টিকেলের স্পিন 5/2, সেক্ষেত্রে কটা থাকতে পারে? 6টা, তাই তো। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। এগুলো মোটামুটি ছোট ছোট কিছু ব্যাপার, এগুলো মাথার মধ্যে ঠুনে রাখলে তোমার সুবিধা হবে। তোমরা পরবর্তী ক্ষেত্রে এটা আসবো, অ্যাটলিস্ট আমি এখানে না পড়ালেও যিনি ফেরিমেন্টের স্ট্যাটিস্টিক্সটা পড়াবেন বা ওই সবগুলো পড়াবেন তারা ওটা ব্যাপারটা বলবে। আমার এখানে অত কিছু বলার এখানে কথা নয়, তবু আমি এগুলো বলে রাখতেছি যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে এগুলোতে ভাবতে পারো যে হ্যাঁ আমি কথাটা শুনেছি। দেখো তোমরা এখন তোমাদের ব্যাপারটা তোমরা শেখার ব্যাপার, ঠিক আছে। তোমরা একবারই যে সবকিছু পড়ে এখানে শিখে যাবে সেটা কিন্তু নয়। অ্যাটলিস্ট টার্ম গুলোকে মাথার মধ্যে ঢোকালেই তোমরা কি বুঝতে পারবে যে হ্যাঁ এই টার্মটা আমি শুনেছি, এটা আমার কাছে অজানা টার্ম নয়। এইটুকু যদি কোনো কারণে তোমরা ভাবতে পারো সেটাই এখন এনাফ। কারণ তোমাদের যে এখন যে সিলেবাস সিসিএস সিস্টেমে, ঠিক আছে, সেটা স্ট্রাগল করাটা কিন্তু মানে খুবই মানে মানে পাস করাটাই খুব ডিফিকাল্ট যা অবস্থা এখন, ঠিক আছে। সেই তুলনায় তোমরা যে এই সমস্ত টার্ম গুলোকে যদি একটু আগে থেকে শুনে রাখো, তাহলে তোমরা ভয়টা থেকে আপাতত বেরিয়ে আসবে যে না এইটা আমি জানি, এই টার্মটা আমি শুনেছি, বাকি তো ফিজিক্স পরে আমি শিখতে পারবো। এই টার্মটাই দেখবে অনেকে মানে এই যে জানে না, যে বললাম স্পিন স্পিন মাল্টিপ্লিসিটি, এই টার্মটাই অনেকে জানে না। আমি বলতে চাই সেগুলো যেন তোমরা পিছিয়ে না থাকো, আমার বক্তব্যটা ওই জায়গাটাতে। ফিজিক্স তো পরেও শেখা যাবে নিজে পড়ে, ঠিক আছে, কিন্তু এই টার্ম গুলোকে ম্যাক্সিমাম ছেলেপুলে এখানেই ভয় পেয়ে যায়। এই টার্ম গুলো তারা এই যে টার্মটা কোথায় শিখে গেলাম জানি না, আছে কিছু জানি না, এরকম করতে গেলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, যাই হোক আমরা ফিরে আসি আমাদের পড়াতে। তো এমবি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা দেখলাম যে পার্টিকেলস গুলো আইডেন্টিক্যাল হতে হবে এবং তারা ডিস্টিংগুইশেবল ইন নেচার হবে, এবং পার্টিকেল গুলোর ক্ষেত্রে যেহেতু কোনো রকম মানে তোমার তোমার রেস্ট্রিকশন নেই, তো সেই জন্য পার্টিকেলস গুলো
একটা পার্টিকেল মানে একটা সেটে একাধিক নাম্বার পার্টিকেল থাকতে পারে, ঠিক আছে। এবার 3 নম্বর, আমি সরি, হ্যাঁ 3 নম্বর আমি যদি বলি, এটা হচ্ছে যে যেহেতু এটা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এক্ষেত্রে কোনো তোমার ওয়েভ ফাংশনের কোনো সিমেট্রি বা অ্যাসিমেট্রি কোনো কিছু মানে ডিপেন্ড করবে না, যেহেতু তোমার এখানে কোনো স্পিনের ঘটনা আসছে না বা তোমার এখানে কোনো কোয়ান্টাম মেকানিক্স এর কিছু আইডিয়া ঢুকছে না, নর্মাল ক্লাসিক্যাল মানে নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স বা তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মানে বেসিক্যালি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কাজকর্ম হচ্ছে, বা যেহেতু ক্লাসিক্যাল পার্টিকেল এর মধ্যে কোনো কোয়ান্টাম নেচার মধ্যে নেই, তো এখানে ওয়েভ ফাংশনের সেরকম কোনো গল্প নেই যে তোমার ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হতে হবে বা ওয়েভ ফাংশনটা অ্যান্টি সিমেট্রিক হতে হবে, মানে ওয়েভ ফাংশনের উপর কোনো এখানে কিছু রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। তো আমি এখানে লিখে রাখছি যে নো সিমেট্রি রিকোয়ার্ড ফর ওয়েভ ফাংশন, নো সিমেট্রি রিকোয়ারমেন্ট, QUIREMENT, নো সিমেট্রি রিকোয়ারমেন্ট ফর সরি অফ ওয়েভ ফাংশন। হলো। এবার বক্তব্যটা কি, এবার বক্তব্য যেটা নেক্সট পার্টিকেল সেটা হচ্ছে যে আমি স্যার কোনগুলোকে বলবো ক্লাসিক্যাল পার্টিকেলস, কোনগুলোকে বলবো হচ্ছে কোয়ান্টাম পার্টিকেলস, ঠিক আছে। এইটা কিন্তু তোমাকে ভাবতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি ভাবা হয়, সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে। আচ্ছা, আমাকে বলতে পারবে যে ডি ব্রগলি ওয়েভলেন্থটা কি বা ডি ব্রগলি হাইপোথিসিস ব্যাপারটা কি? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে আসে, ওয়েভ পার্টিকেল by ডুয়ালিটি থেকে mp। আসে, হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু h/mp, তাই তো, h/mv বা ল্যামডা ইকুয়ালস টু h/p, এটা তো তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই তো। হুম। বলছে যে সমস্ত পার্টিকেল গুলোর ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা এই ডি ব্রগলি ওয়েভলেন্থের থেকে বেশি হবে, তারাই বেসিক্যালি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ফলো করবে, বা তাকে বলা হয় বেসিক্যালি ক্লাসিক্যাল পার্টিকেল। মানে ধরো তোমার কাছে দুটো মলিকুলস রয়েছে, এই মলিকুলস গুলোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ধরো তোমার সাপোজ আর, বলছে যদি এই যে আর ডিস্টেন্সটা তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থের থেকে বড় হয়, তবেই কিন্তু তারা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা বেসিক্যালি এমবি স্ট্যাটিস্টিক্স ফলো করবে, বা বা তুমি বলতে পারো যে পার্টিকেল গুলো ক্লাসিক্যাল পার্টিকেল। তার মানে এটা যদি হয় তখন আমি বলবো পার্টিকেল গুলোকে ক্লাসিক্যাল পার্টিকেল, ক্লাসিক্যাল পার্টিকেল, এবং তারা এমবি স্ট্যাট ফলো করবে, তাই তো। তাহলে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, মানে বেসিক্যালি কোনো একটা এক্সাম্পল যদি তোমাকে বলতে বলে, কোনটা বলবে তোমরা? যে কোনো গ্যাস মলিকুলস at normal temperature, gas molecules at normal temperature, এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স এর বেসিক যে তোমার ক্যারেক্টারিস্টিক্স বা তার বৈশিষ্ট্য বলতে পারো। তো আমরা বোস আইনস্টাইনটায় আর তোমার ফেরমি ডিডাকটায় পরে যাচ্ছি, আপাতত এইটার সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমরা আগে ভাবি, যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন জিনিসটা সম্পর্কে আমরা আরো ডিটেলস একটু শিখি, যেখান থেকে আমরা বেসিক্যালি দেখবে যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা আনবো। আমাদের কাজ কিন্তু এটাই যে প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সের জন্য আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করে নিয়ে আসা। তো আমি যেটা এখন অব্দি বললাম যে এমবি স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স সেগুলো লিখলাম, সেখানে কি কারো কোনো কিছু ডাউট আছে? না। না। সায়নিকা, সায়নিকা, না। ওকে। তার মানে তাহলে আমরা এক কথা কি বলবো, যে দেখো আমার কাছে আমি যে বলেছিলাম প্রথমেই যে আমার বেসিক্যালি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স পড়ার মেন উদ্দেশ্য কি, বেসিক্যালি ডিস্ট্রিবিউশনটাকে স্টাডি করা। ডিস্ট্রিবিউশন কি বলবে আমাকে স্যার? ডিস্ট্রিবিউশন বলবে যে আমার কাছে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি কিছু পার্টিকেলস থাকে এবং কিছু এনার্জি স্টেট থাকে, তাহলে এই পার্টিকেল গুলোকে আমরা কিরকম ওয়েতে মোস্ট প্রবাবল ওয়েতে সাজাতে পারবো, যার জন্য আমি একটা ডিস্ট্রিবিউশন পাবো। এবং আমি সেটা কিভাবে বুঝবো, যে সেই সিস্টেমটার মধ্যে কত কিভাবে সাজালে আমার মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম হবে। এবং এইটার উপর বেস করে আমরা বেসিক্যালি দুটো মেন স্ট্যাটিস্টিক্স ভাবে ভাগ করেছি, একটা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, একটা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স কোনগুলো, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স কোনটা, যেটা হচ্ছে তোমার এমবি স্ট্যাটিস্টিক্স। এবং আমরা দেখলাম যে এমবি স্ট্যাটিস্টিক্স যে সমস্ত পার্টিকেলস গুলো ফলো করবে তারা ডিস্টিংগুইশেবল হবে ইন জেনারেল, এবং তারা
এবং যেহেতু এখানে কোনো কোয়ান্টাম নেচার নেই বা আমরা এখানে কোনো কোয়ান্টাম ফেনোমেনাটা ঢুকাচ্ছি না, তো সেই জন্য আমার যে ক্লাসিক্যাল পার্টিকেলের ওয়েভ ফাংশন যেটা হবে সেটা হচ্ছে সেখানে কোনো আমার ওরকম যে তোমার ওয়েভ ফাংশনটাকে সিমেট্রি হতে হবে, অ্যান্টি সিমেট্রিক হতে হবে বা যে কোনো রকমের রেস্ট্রিকশন ওই ওয়েভ ফাংশনের ওয়েভ ফাংশনের উপর আমরা ইম্পোজ করতে পারবো না। এবং যেহেতু ওই জন্যই বললাম তাহলে এবং কি, এবং যেহেতু তোমার এটা ক্লাসিক্যাল পার্টিকেলস, তো ক্লাসিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে তোমার একটা এনার্জি লেভেলে একাধিক নাম্বার পার্টিকেলস থাকতে পারে। এবং ক্লাসিক্যাল পার্টিকেল কাদেরকে আমরা বলবো, যে সমস্ত পার্টিকেল গুলোর ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা আমার ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে বেশি হবে, তারাই আমার ক্লাসিক্যাল পার্টিকেল হবে এবং সেই পার্টিকেল গুলি আমার এই এনবি স্ট্যাটিস্টিক্সকে ফলো করে যাবে। বাকি যে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স পার্টটা রয়েছে তার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এনবি স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে বিই স্ট্যাটিস্টিক্স। এনবি স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখবো বা তোমরা ডিটেলস ওটা পরবর্তী ক্ষেত্রে স্টাডি করবে, আর এনবি স্ট্যাটিস্টিক্সটা তোমরা পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে স্টাডি করবে। আমাদের এখানে বেসিক্যালি মেন ফোকাস আমরা রাখবো সেটা হচ্ছে এনবির উপরই। তার সাথে কিছু শেষের দিকে যে পার্টটা বলা রয়েছে যে গ্যান ক্যানোনিক্যাল এনসেম্বল ইউজ করে তোমার ওই ফেরমি ডিডাক্টটা এবং তোমার গ্যান ক্যানোনিক্যাল এনসেম্বল ইউজ করে তোমার বোলসম্যান বোস আইনস্টাইনটা প্রুভ করা, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যাব। তো আমাদের এখন মেন কাজ সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনটা আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম, এরপরে আমরা এর করসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা কিভাবে আসে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা এখানে নেক্সট পেজে শুরু করি। নেক্সট পেজে আমরা হেডিং দিই সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, বা আমি একবারে সংক্ষেপে লিখছি এমবি ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে পারো, এমবি ডিস্ট্রিবিউশন ফাংশন ডেরিভেশন বলতে পারো, তারপরে এমবি ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, আমরা যেটা লিখছি সেটা দেখা যাচ্ছে তো? আমার কয়েকদিন মানে বেশ একদিন সমস্যা হচ্ছিল একটু আর কি। দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ধরো তোমার কাছে একটা আইসোলেটেড সিস্টেম রয়েছে। দেখো আমি যে কথাটা বললাম আইসোলেটেড সিস্টেম, তার মানে আমার অ্যাপ্রোচটা কোন এনসাম্বল দিয়ে যাবে বলে তোমার মনে হয়? এনিওয়ান? মাইক্রো ক্যানোনিক্যাল। ভেরি গুড। তার মানে আমরা অ্যাপ্রোচটা যাচ্ছি মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল দিয়ে, যেটা তোমাকে সিলেবাসে কিন্তু বলা নেই। সিলেবাসে তোমাকে মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল দিয়ে কিছুই প্রুভ করতে বলা নেই। তবু আমি আমি প্রত্যেকবারই এটা পড়াই এবং আমি প্রত্যেকবারই পাঠটা করাই। এটা হচ্ছে মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল দিয়ে আমরা অ্যাটলিস্ট এমবিটাকে শিখে রাখবো। তাহলে মানে আমি বলতে চাইছি যে তোমরা শুধুমাত্র তোমার মানে এখানে তোমাদের যে সিলেবাসে বলতে বলা হয়েছে না, আমাকে যদি এক কথা বলতে বলা হয়, কিছুই বলতে বলা হয়নি। ব্যাস ওখানে বলতে বলা হয়েছে যে শুধুমাত্র তুমি প্রত্যেকটার ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বলে দাও, সেখান থেকে একটা অঙ্ক করিয়ে দাও হাবি জাবি করে ছেড়ে দাও, এবং যেটা তোমার বোস আইনস্টাইন এবং ফেরমি ডিডাক্ট সেটাকে তুমি গ্যান ক্যানোনিক্যাল দিয়ে বলে ছেড়ে দাও। এই তোমার এমবি স্ট্যাটিস্টিক্স বা যেটা বেসিক্যালি তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, সেটাকে কিন্তু কোনোভাবে কোথাও বলতে বলা হয়নি। তো আমি অ্যাটলিস্ট যেহেতু বলছি যে আইসোলেটেড সিস্টেম বা একটু আগে যে বললো মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল, সেই অ্যাপ্রোচ দিয়ে গিয়ে আমি অ্যাটলিস্ট এই পার্টটা করিয়ে রাখছি। ঠিক আছে, এমনি পার্টটা আমি যাচ্ছি তার মানে মাইক্রোকানোনিক্যাল এনসেম্বল ওয়েতে। ঠিক আছে, তো ধরো তোমার কাছে একটা আইসোলেটেড সিস্টেম রয়েছে। ধরো একটা আইসোলেটেড সিস্টেম রয়েছে, আমি পুরো সংক্ষেপে সংক্ষেপে সবটা লিখছি, হ্যাঁ পুরোটা লিখতে যাতে মানে এখন সম্ভব না। ধরো একটা আইসোলেটেড সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মধ্যে ধরো তোমার কাছে n নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেল রয়েছে, n নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস রয়েছে, এবং n নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস প্রত্যেকটাই কিন্তু ডিস্টিংগুইশেবল ইন নেচার। আমি প্রথমে ধরে নিচ্ছি যে ডিস্টিংগুইশেবল। প্রত্যেকটা পার্টিকেলই হচ্ছে ডিস্টিংগুইশেবল ইন নেচার। ঠিক আছে, এবং ধরো সেই সিস্টেমটার মধ্যে ভলিউম হচ্ছে তোমার ভি, মানে এই যে আইসোলেটেড সিস্টেম আছে এটার হচ্ছে ভলিউমটা হচ্ছে ধরো ভি, এবং ধরো এই সিস্টেমটার মধ্যে সামথিং আলফা নাম্বার অফ তোমার এনার্জি ডিসক্রিট স্টেট রয়েছে, এবং ধরো আলফা হচ্ছে তোমার নাম্বার অফ ডিসক্রিট ডিসক্রিট এনার্জি লেভেলস বলতে পারো, লেভেল আদার লেভেল ফর দিস সিস্টেম। আচ্ছা আমি ভালো করে লিখি,
available for the system. বোঝা গেল এতক্ষণ আমি কি বললাম, যে আমার কাছে একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটার ভলিউম হচ্ছে ভি, এবং যেখানে এন নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস রয়েছে এবং প্রত্যেকটা পার্টিকেল ডিস্টিংগুইশেবল পার্টিকেলস, এবং সেই সিস্টেমটার মধ্যে আমার আলফা নাম্বার অফ ডিফারেন্ট ডিসক্রিট এনার্জি লেভেলস রয়েছে। আমি কিন্তু ডিসক্রিট এনার্জি লেভেলস ধরেছি, ঠিক আছে, আমার সুবিধার্থে। আচ্ছা, এবার ধরো তোমার কাছে যে এপসাইলন 1 এপসাইলন 2 এরকম করে তো এনার্জি লেভেল গুলো রয়েছে। ধরো এপসাইলন 1 যে এনার্জি লেভেলটা রয়েছে সেখানে n1 পার্টিকেল রয়েছে, স্মল n1, ঠিক আছে। ধরো এপসাইলন 2 যে এনার্জি লেভেলটা রয়েছে সেখানে স্মল n2 পার্টিকেল রয়েছে। এরকম চলতে 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 তোমার যে এপসাইলন এফ এনার্জি লেভেল, কারণ আমি বলেছি যে আমার কাছে এফ খানা ডিজেনারেট ডিসক্রিট এনার্জি লেভেল রয়েছে, তো এপসাইলন এর যে এনার্জি লেভেলটা রয়েছে সেখানে নাম্বারটা পার্টিকেল রয়েছে ধরো এন এস। আচ্ছা, কেউ আমাকে একজন বলো, আমি যদি এবার লিখি যে n1 প্লাস n2 এরকম হতে হতে ক্যাপিটাল এন আলফা, এই ভ্যালুটা কত হবে? আমি তো বলতে পারবে এটা, বা অন্য কেউ যারা আছেন সেটা সবাইকে সেরকম ভাবে চিনি না, তোমাকে চিনি কারণ আগের বারে কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে হয়েছে। যাই হোক, তো এটা বলতে পারবে এটা কি কত হতে পারে? আমার কথা শুনতে পারেন? n1/2 এই ফর্মুলা কি? না, কেন? আমি বলছি যে আমার কাছে টোটাল সিস্টেমের মধ্যে পার্টিকেল রয়েছে ক্যাপিটাল এন, তো আমি যদি বলি আমার কাছে n1 n2 এরকম হতে হতে এন আলফা কানা পার্টিকেল রয়েছে, তো তারটা যদি টোটাল সাম করি তাহলে আমি টোটাল পার্টিকেল পাবো ক্যাপিটাল এন, তাই তো? আমি তো ব্ল্যাক কালার এখন ব্ল্যাক কালার দিয়ে লিখি ক্যাপিটাল এন, তো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে ধরো i ইকুয়ালস টু 1 টু আলফা সামেশন ওভার ni, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম বা এ নাম দিলাম, এবং বলছি তার মানে দেখো বেসিক্যালি এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, যে ধরো তোমার কাছে এরকম একটা এনার্জি লেভেল রয়েছে এপসাইলন 1, এরকম একটা এনার্জি লেভেল আছে এপসাইলন 2, এরকম হতে 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 এখানে একটা এনার্জি লেভেল রয়েছে এপসাইলন 8, এখানে পার্টিকেল রয়েছে n1, এখানে পার্টিকেল রয়েছে n2 নম্বর পার্টিকেল, এরকম হতে হতে এখানে n আলফা পার্টিকেল n আলফা নম্বরের পার্টিকেল রয়েছে। তাহলে আমি যদি বলি আমার এই স্টেটটায় কত এনার্জি আছে টোটাল বলতে পারবে? এই স্টেটটার করেসপন্ডিং এনার্জি, দেখো একটা পার্টিকেল থাকলে তার এনার্জি হতো এপসাইলন 1, n1 এখানে পার্টিকেল রয়েছে তাহলে তার জন্য এনার্জি কত হবে? n1 ইনটু এপসাইলন 1। সিমিলারলি এই স্টেটের টোটাল এনার্জি কত? n2 এপসাইলন 2। এরকম হতে হতে এই স্টেটটা টোটাল এনার্জি কত হবে? n আলফা এপসাইলন আলফা। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। তার মানে আমি যদি এখানে বলি দেখো n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন হবে, এটা দিলাম n1 এপসাইলন 1 n2 এপসাইলন 2, এরকম হতে হতে n আলফা এপসাইলন আলফা। তাহলে আমার এটা হচ্ছে সিস্টেমটার মধ্যে টোটাল এনার্জি, আমি ধরলাম সেটা হচ্ছে ই, এটা ইকুয়ালস টু, তাহলে সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু আলফা ni এপসাইলন i আমি লিখতে পারবো, আমি ধরলাম এটা ইকুয়েশন নাম্বার আমার বি। দেখো এটা বোঝা গেল? বাকিটা বুঝতে পারছো? হ্যাঁ। সরি, আমি তো বক্স করতে চাইছি, বক্সটা হচ্ছে না, আলাদা করে বক্স করে রাখলাম, ঠিক আছে। এবার ধরো তোমার কাছে সিস্টেমটা যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটার মধ্যে ধরো যে কোনো একটা এনার্জি সেটা আমি যদি ধরি এপসাইলন আই, এই এনার্জি সেটার করেসপন্ডিং তার যে নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা হচ্ছে জিআই। তার মানে কি এপসাইলন 1 এর জন্য জি1, এপসাইলন 2 এর জন্য জি2, এপসাইলন 3 এর জন্য জি3, এরকম হতে হতে যে কোনো একটা এনার্জি স্টেট এপসাইলন আই এর করেসপন্ডিং তার যে অ্যাভেলেবেল নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা হচ্ছে জিআই। তাহলে আমি এখানে পাশে একটু লিখে রাখছি
So this is the available number of microstate for the energy level epsilon i. এবং আমি জানি যে এপসাইলন আই এই এনার্জি লেভেলটা আমার কটা পার্টিকেল রয়েছে বলতো? ni টা একদমই তাই, এনআই পার্টিকেলস রয়েছে। তার মানে আমার এই স্টেটে এনআই পার্টিকেলস, তাই তো? তার মানে কি, এবং জিআই নাম্বার অফ মাইক্রোস্টেট, তোমার কাছে অপশন কটা রয়েছে? জিআই নাম্বার অফ অপশন রয়েছে। সর্বোচ্চ কতবার রিপিট হতে পারে যতগুলো পার্টিকেল রয়েছে এনআই। তার মানে তুমি এই এনআই পার্টিকেলকে জিআই তোমার মাইক্রোস্টেটের মধ্যে কত রকম ভাবে সাজাতে পারো? জিআই টু দি পাওয়ার এনআই, তাই তো? অপশন টু দি পাওয়ার রিপিটেশন, এটা 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 তোমরা সবাই জানো আশা করি, তাই তো? হ্যাঁ দেখো, যদি না জানো সেটা আমাকে এখন বলো, কিন্তু আমার এই মুহূর্তে যদি আমি এটাকে বোঝাতে চাই তাহলে আমাকে ফ্রি প্রবাবিলিটি বোঝাতে হবে, এবং সেটা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে আবার নতুন করে প্রবাবিলিটি বোঝানো। মানে অত ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা, অত কঠিন হয়েছে না। আগে তুমি ভাবো, ধরো তোমার কাছে, মানে আমি কি করে বলবো এটা, ধরো তোমার কাছে আচ্ছা এপসাইলন আই যে এনার্জি লেভেলটা, ধরো তোমার কাছে তিনটে স্টেট রয়েছে, ধরো তার সাপোজ ডিজেনারেসি হচ্ছে 3। সেই তিনটে স্টেটে তোমার কাছে 5টা পার্টিকেল, তুমি কত রকম ভাবে সাজাতে পারবে? তোমার কাছে অপশন কটা? তিনটে। সর্বোচ্চ কত ভাবে হতে পারে রিপিট? 5 রকম ভাবে। তাহলে অপশন তিনটে, 3⁵ কত হয়ে তুমি সাজাতে পারো? ব্যাপারটা বোঝা গেল আমি কি বললাম? ধরো তোমার কাছে একটা যে কোনো এনার্জি স্টেট রয়েছে, সেই এনার্জি স্টেটের ডিজেনারেসি হচ্ছে 3। আচ্ছা, ডিজেনারেসি ব্যাপারটা তোমরা জানো কিছু আগে? ডিজেনারেসি বলতে আমি বারবার ইউজ করছি ডিজেনারেসি, সেটা মানে কি জানো? এগুলো জানা উচিত। হ্যাঁ আচ্ছা, আমি একটা টার্ম বলছি, যে ধরো আমি বলছি আমার এই এনার্জি লেভেলটা 3-fold ডিজেনারেট, এটার মানে কি? তিনটে ডিজেনারেট স্টেট আছে। যাদের এনার্জি সেম, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি সেরকম ভাবে ভাবছি, এই যে ধরো এপসাইলন আই যে এনার্জি লেভেলটায়, ধরো জিআই খানা তার ডিজেনারেসি রয়েছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিজেনারেসি। আমি প্রথমে টার্মটা নিয়ে আসতে চাইছি না, আমি ওই জন্য বলছি প্রথমে মাইক্রোস্টেট ভাবো। জিআইটা হচ্ছে ধরো তোমার নাম্বার অফ ডিজেনারেসি সাপোজ, ঠিক আছে? তো ওই জিআই নাম্বার অফ তোমার কাছে, তার মানে কি, তুমি এই এপসাইলন আই যে এনার্জি লেভেলটা রয়েছে, এটাকে তুমি জিআই রকম ভাবে ভাবতে পারো, এরকম একটা দুটো তিনটে হতে 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 এরকম জিআই রকম ভাবে তুমি ভাবতে পারো। তাহলে মানে এই একটা এনার্জি লেভেল এত ভাবে তুমি স্প্লিট করতে পারো। তাহলে এতগুলো স্প্লিটিং এর মধ্যে ওই ওই এনআই নাম্বার অফ পার্টিকেলস কত রকম ভাবে তুমি সাজাতে পারো, সেটা হচ্ছে জিআই টু দি পাওয়ার এনআই রকম ভাবে। আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইছি। হ্যাঁ। বাকিটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ওকে। তো তার মানে আমার কাছে পসিবিলিটিস কত হলো, সেটা হচ্ছে এপসাইলন আই যে এনার্জি লেভেলটা, তার জন্য পসিবিলিটিস হলো জিআই টু দি পাওয়ার এনআই। এটা হলো একটা সেটের জন্য। তার মানে আমি যদি বলি তাহলে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট কত হবে আমার কাছে? তাহলে the available microstate, the available microstate for the whole system, sorry, এটা সমস্যা হচ্ছে, এই একটা আছে সমস্যা হচ্ছে সিস্টেম, সেটা কত হবে? জি ওয়ান এর জন্য, মানে যেটা বেসিক্যালি তোমার এপসাইলন ওয়ান এনার্জি লেভেল, তার জন্য কত হবে? G1 টু দি পাওয়ার N1 ইন্টু G2 টু দি পাওয়ার N2। এরকম হতে 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 তোমার মাঝখানে এটা রয়েছে জিআই টু দি পাওয়ার এনআই। এরকম চলতে 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 জি আলফা টু দি পাওয়ার এন আলফা, তাই তো? তাহলে এটাকে আমি টোটাল মাল্টিপ্লিকেশনটাকে আমি পাই দিয়ে বোঝাই, কারণ তোমরা আশা করি যে মাল্টিপ্লিকেশনকে পাই দিয়ে বোঝানো হয়। পাই ইকুয়ালস টু 1 টু আলফা জিআই হোল টু দি পাওয়ার এনআই। দেখো এটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ বাকিটা বোঝা গেছে আশা করি। এবার দেখো, এটা আমার একটা পার্ট গেল,
কিন্তু আমি জানি যে আমার ওই সিস্টেমটার মধ্যে টোটাল n নাম্বার অফ পার্টিকেলস রয়েছে, এই তো, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে আমার n, টোটাল নাম্বার অফ পার্টিকেল। এবার আমি যদি বলি যে আমার কাছে কতগুলো ওয়ে আছে যার জন্য আমি এই n নাম্বার অফ পার্টিকেলস কে বিভিন্ন সাবগ্রুপ, মানে সাবগ্রুপ মানে বলতে চাইছি এই এই টোটাল নাম্বার অফ পার্টিকেল n, এই এটা তো ভাগে ভাগে মানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে হয়ে আছে। কোনোটা n1 পার্টিকেল রয়েছে, এই n1 বলতে চাইছি মানে আমি বলতে চাইছি স্মল n1, তাই তো? কোনোটায় স্মল n1 পার্টিকেল রয়েছে, কোনোটায় স্মল n2 পার্টিকেল রয়েছে, কোনোটায় স্মল n3 রয়েছে, এরকম হতে হতে কোনোটায় স্মল n আলফা আছে, সবগুলো কম্বাইন্ড হয়ে তোমার ক্যাপিটাল n পার্টিকেল হয়েছে, তাই তো? তো আমি বলতে চাইছি আমার কাছে এরকম কতগুলো ওয়ে রয়েছে যার জন্য আমি ক্যাপিটাল নাম্বার অফ n পার্টিকেলের মধ্যে থেকে n1 n2 n3 এরকম হতে হতে n আলফা নাম্বার অফ পার্টিকেলকে বিভিন্ন ওয়েতে সাজাতে পারবো। এটা হচ্ছে দেখো n ফ্যাক্টোরিয়াল। এটা এটা হলো যে শুধুমাত্র যদি আমার কাছে n1, সরি, যদি আমার কাছে শুধুমাত্র ক্যাপিটাল n পার্টিকেল থাকতো, কিন্তু তাকে যেহেতু বিভিন্ন সাব গ্রুপে ভাগ আছে, তাহলে তাকে আমাকে ভাগ করতে হবে n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n2 ফ্যাক্টোরিয়াল, এরকম হতে 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 n আলফা ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটাকে আমি একটু গুছিয়ে লিখবো। গুছিয়ে কিভাবে লিখবো, যে n ফ্যাক্টোরিয়াল বাই পাই I ইকুয়ালস, এটা মাল্টিপ্লাই ফর্মে লিখছি, I ইকুয়ালস টু 1 টু আলফা ni ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি একটু আগে দেখালাম যে আমার কাছে মাইক্রোস্টেটের করসপন্ডিং কতগুলো ওতে সাজাতে পারবো, আর একটা দেখালাম যে পার্টিকেল গুলোকে আমি কতগুলো ওতে সাজাতে পারবো। তাহলে আমি যদি বলি আমার কাছে টোটাল নাম্বার তাহলে মাইক্রোস্টেট কত হলো, আচ্ছা আমি এটাকে বক্স করে দিলাম একটু, তাহলে আমার বেশি সুবিধা হবে। এটা গেল আমার পার্টিকেলের করসপন্ডিং, আর আগেরটা হলো আমার করসপন্ডিং মাইক্রোস্টেটের জন্য। তাহলে আমি যদি বলি আমার কাছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য কনফিগারেশন কত হবে, সেটা হচ্ছে যে ধরো আমি তাকে ডিফাইন করছি ওমেগা এমবি দিয়ে, তাহলে আগেরটা থেকে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে পাই I ইকুয়ালস টু 1 টু আলফা GI হোল টু দি পাওয়ার ni, আর এখান থেকে পেলাম সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই পাই I ইকুয়ালস টু 1 টু আলফা ni ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাদের মধ্যে গুণ, বা আমি এটাকে প্রথমে এটা লিখতে পারি, এটাকেই ম্যাক্সিমাম ওয়েতে লেখা হয়, তো ni বাই পাই I ইকুয়ালস টু 1 টু আলফা ni ফ্যাক্টোরিয়াল টাইমস পাই I ইকুয়ালস টু 1 টু আলফা GI হোল টু দি পাওয়ার ni। দেখো এটা বোঝা গেল কিনা, দেখো বোঝা গেছে এটা ব্যাপারটা? হ্যাঁ, বাকিটা বুঝতে পেরে আশা করি। হুম ইজি, একদমই ইজি, মানে খুব বেশি কিছু গুগল ডিটেলস নেই। এটাই 2002 সালে একবার তোমাদের এতে এসেছিল, সিইও এক্সামে এসেছিল, সে বহুত পুরোনো যুগের কথা। হ্যাঁ, এখন আর এসব আসে না, এবং এই প্রমাণটাও তোমাদের ওখানে বলতে বলা নেই, ঠিক আছে? তো আমিও বেসিক্যালি এটা করাচ্ছি তোমাদের ব্যাপারটা বুঝতে পারো, যে তোমরা আকাশ থেকে না পড়ো যে না কোথা থেকে এটা এলো, কেন এলো, কিভাবে এলো। তো এটা একটা এইটা ওয়েতে এরকম ভাবে ডেরিভেশনটা করা যায়। দেখো, আচ্ছা আমাদের কাজ কি? আমাদের কাজ যে আমি তো এরকম ভাবে সাজালাম, কিন্তু আমি জানি না যে এর করসপন্ডিং কোনটা ডিস্ট্রিবিউশন হবে যার জন্য আমার এইটা হবে ম্যাক্সিমাম, তাই তো? আমার কাজটা কি বলেছিলাম, যে আমি কোনটা মোস্ট প্রবাবল ভাববো যেই ডিস্ট্রিবিউশনটার জন্য আমার নাম্বার অফ মাইক্রোস্টেট হতে হবে ম্যাক্সিমাম। এটা কি মনে আছে আমি যেটা বলেছিলাম? হুম তার হ্যাঁ মানে আমি এখান থেকে যে ডিস্ট্রিবিউশনটা বের করতে চাইছি সেই ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং আমার ওমেগা এমবিটা ম্যাক্সিমাম হতে হবে। আচ্ছা, একটু আগে একজন আমাকে বলেছিলে যে আমরা এটা যাচ্ছি হচ্ছে মাইক্রোকাইনেটিক্যাল এনসেম্বল হইতে, তাই তো? কে বলেছিলে? চুপ করে গেলে কেন? কে বলেছিল মাইক্রোকাইনেটিক্যাল এনসেম্বল হতে আমরা যাবো? আমি আরে হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই। তোমার নামটা কি? সুপ্রিয়। সুপ্রিয়, ওকে। আচ্ছা সুপ্রিয়, মাইক্রোকাইনেটিক্যাল এনসেম্বলে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন কোনটা? S equal to KBLN। S equals to KB
ln nf। আমরা এবার এটা সাহায্য নেব, তাই তো? আমরা বলতে চাইছি দেখো কোনো একটা জিনিসের যখন ম্যাক্সিমাম বা মিনিমাম বের করব, তাহলে আমাকে এটা ম্যাক্সিমাম হতে হলে আমাকে এটা কি হতে হবে, যে তার ডেল্টা ওমেগা এন ডি এটা 0 হতে হবে। সেখান থেকে আমি বাকি যা ফিজিক্স বা ডিস্ট্রিবিউশন এটা বের করব। তো আমি এখানে ডেল্টা এস ইকুয়ালস টু 0 করব, তার মানে আমি সরি এস ইকুয়ালস টু কে দিয়ে দিলাম, এটা আমি লিখে রাখলাম। তো দেখো আমি যদি বলি যে আমার সিস্টেমটার মধ্যে মাইক্রোস্টেটটাকে আমি ম্যাক্সিমাম করতে চাইছি, তাহলে তার করসপন্ডিং আমি এটাই বলতে পারবো যে আমাকে করতে হবে অ্যাকচুয়ালি আলটিমেটলি ডেল্টা অফ লগ অফ ই বেস ওমেগা এমবি এটাকে 0 করতে হবে। কারণ যদি সিস্টেমের মধ্যে মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম হয়, তো তার করসপন্ডিং এনটা ম্যাক্সিমাম হবে, তাই তো? যদি তার মানে কি আমি যদি এইটা করতে পারি যে মাইক্রোস্টেটটাকে তার ম্যাক্সিমাম হতে হবে, এই কন্ডিশনটাকে ইম্পোজ করি করসপন্ডিং এনট্রপি ফর্ম দিয়ে, এবং সেখান থেকে আমি যদি ডিস্ট্রিবিউশন বের করতে চাই, তার মানে ডেল্টা অফ ওমেগা এমডি বা ডেল্টা অফ মাইক্রোস্টেটের যে ভেরিয়েশন সেটাকে 0 করার করসপন্ডিং সেম জিনিস যে ডেল্টা অফ এসটাকে আমাকে 0 করতে হবে। ডেল্টা অফ এস 0 করে দেওয়া মানে বেসিক্যালি এখান থেকে দেখো আমি বলতে পারবো ডেল্টা অফ কেবিটা তো কনস্ট্যান্ট, কেবিটা বাইরে বের করে দাও, তো ডেল্টা অফ লগ অফ ই বেস ওমেগা এমবি এটাকে আমাকে 0 হতে হবে। এবার আমার কাজ হচ্ছে কি এই কোয়ান্টিটিটা বের করা। দেখো আমরা ওমেগা এমবি বা মাইক্রোস্টেট করসপন্ডিং টু ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স সেটা আমরা অলরেডি বের করে দিয়েছি। তো আমাকে এখান থেকে বের করতে হবে লগ অফ ই বেস ওমেগা এমবি। তো আমি সেটা বের করি প্রথমে। দেখো তার মানে লগ অফ ই বেস ওমেগা এমবি এইটার ভ্যালুটা কত? দেখো তার মানে কি আমাকে এই ইকুয়েশনটা উভয় দিকে লগ নিতে হবে, কারণ লগ অফ এন ফ্যাক্টোরিয়াল, এবং তোমরা জানো যে লগের ভাগ মানে লগের বিয়োগ, এবং মাল্টিপ্লিকেশন মানে বেসিক্যালি যোগ। তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি কিনা দেখবে, তোমরা আমাকে বলবে ঠিক লিখছি কিনা। যে লগ অফ ই বেস এন ফ্যাক্টোরিয়ালটা যেমন হলো যেটা নিচে রয়েছে এন ফ্যাক্টোরিয়ালের এই পার্টটাকে আমি লিখতে পারবো মাইনাস দিয়ে, এবং পাই মানে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন, এটাকে আমি অ্যাট দ্য ফর্ম অফ সামেশন লিখতে পারবো। এরকম ভাবে লিখবো যে মাইনাস সাম ওভার I equals to 1 to alpha log of e base small ni factorial। এটা হলো। তারপরে পার্টটা কি আছে, তারপরে পার্টটা দেখো মাল্টিপ্লিকেশন রয়েছে, সেটাকে আমি একটা ফর্ম অফ সামেশন লিখতে পারবো, এবং তার মানে কি প্লাস সাম ওভার I equals to 1 to alpha ni log of e base gi। দেখো এটা আমি কি লিখতে পারবো আগেরটা থেকে? হ্যাঁ। বাকিরা ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই তো? ওকে। এবার এখানে আমরা একটা মজাদার জিনিস লাগাবো, সেটা হচ্ছে যেখানে যেখানে লগ অফ ই বেস এন ফ্যাক্টোরিয়াল রয়েছে সেটাকে আমি লিখবো লগ অফ ই বেস সরি এন লগ ই বেস এন মাইনাস এন। এইটাকে বলা হয় স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। দিস ইজ কল্ড অ্যাজ স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। এটার প্রুফটা কোথাও কিছু তোমাদের অ্যাটলিস্ট তোমরা জানো না, কেউই জানো না আমি জানি আশা করি। এই প্রুফটা তোমরা একটু গুগল করে দেখে নিতে পারো, বাট খুবই ইম্পর্টেন্ট নয়, একদমই ইম্পর্টেন্ট নয়, জীবনে পরীক্ষাতে আসবে না, আমি লিখে দিতে পারি। কিন্তু এই যে জিনিস এরকম হয়, যে কোনো ফ্যাক্টোরিয়ালের লগকে নিলে সেটা কিভাবে ভাঙা যায় সেটাকে অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখতে হয় যে লগ অফ ই বেস এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন লগ ই বেস এন মাইনাস এন। এটা তোমাকে আমি ছাড়া অ্যাটলিস্ট কেউ বলবে না আমার মনে হয়, ঠিক আছে? দিস ইজ কল্ড দ্য স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। এটাকে বলা হয় স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন এটার প্রুফটা তোমরা একটু গুগল করে দেখে নিতে পারো, বা যে কোনো স্ট্যান্ডার্ড বই, পাথরিয়া। আচ্ছা পাথরিয়া তোমরা ম্যাক্সিমাম লোক পড়ো তাই তো নাকি? কেউ কিছু বলছে না। পাথরিয়া তো কোন বই ফলো করো, রাইট ফলো করো না পাথরিয়া? এই দুটো বই ম্যাক্সিমাম লোক ফলো করে। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে না? রাইট ফলো করো, ভেরি ভেরি গুড।
আর বাকি তো পাথরিয়া বলে কোনো বই তোমরা জানো নাকি জানো না? জানি। এটা শুনেছি। পাথরিয়া, ওকে, পাথরিয়া একটু 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 স্ট্যান্ডার্ড বই, স্ট্যান্ডার্ড বই মানে একটু মানে ওর ওয়ার্ডটা একটু মডার্ন ওয়েতে লেখা, মডার্ন ল্যাঙ্গুয়েজে লেখা, বাট ইটস এ ভেরি গুড বুক। তোমরা ওটা থেকে কিন্তু এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন প্রমাণটা একটু দেখতে পারো, বা আমি যে পার্টটা পড়াচ্ছি বা আইডেন্টিক্যাল পার্টিকেলস পার্টটা ওখান থেকে তোমরা একটু পড়তে পারো, ঠিক আছে? তো এছাড়াও রাইপ আছে, রেপটা খুব ভালো বই। আর একটা খুব ভালো বই আছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আম, কে দিয়ে নাম, যাই হোক একটা হবে কিছু, যা আমি মনে পড়লে তোমাকে গ্রুপে লিখে দেবো, যাই হোক যাই হোক, ঠিক আছে? ওই ওই বইটা ফলো করতে পারো। এছাড়া অনেক বই রয়েছে, ঠিক আছে? মাহিন কারদারের একটা বই আছে ক্লাসিক্যাল মেকানিক্স এর, উনি এমআইটি প্রফেসর, ঠিক আছে? ওনার লেকচার সিরিজও রয়েছে এবং লেকচার নোটসও রয়েছে। মাহিন কারদার লিখে নিতে পারো তোমরা, মাহিন কারদার বলে। তো ওটাও তোমরা ফলো করতে পারো, ভেরি গুড। মানে ওটা খুব অ্যাডভান্স ওয়েতে ওনারা বলেন, তোমাদের অত অ্যাডভান্স হয়েছে জানা দরকার নেই, তোমরা বেসিক ফিজিক্সটুকু নিয়ে ছেড়ে দেবে, কারণ খুব বেশি ডিটেলসে গেলে তোমরা নিজেরা পাগল হয়ে যাবে, আর তোমাদের সেই সময়টাও নেই এখন, ঠিক আছে? যাই হোক, আমরা দেখো আমরা এখানে এই জিনিসটাকে কাজে লাগাবো, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা। তো দেখো, প্রথম কোয়ান্টিটি যেটা রয়েছে লগ অফ ইবেস এন ফ্যাক্টোরিয়াল, আমি যদি ভাঙি কি পাবো? ভেঙে আমি লিখি, তার মানে আমার এখান থেকে লগ অফ ইবেস ওমেগা এম ডি, সেটা ইকুয়ালস কত? হাতে লেখাটা বিচ্ছিরি হচ্ছে, এম ডি, সেটা মানে কত? দেখো প্রথমটাকে ভাঙছি, লগ অফ ইবেস এন ফ্যাক্টোরিয়াল আছে, আমি ভাঙবো এন লগ অফ ইবেস এন মাইনাস এন, তাই তো? তারপরে সামটাকে ভাঙো, আমি আর বারবার সাম আই ইকুয়ালস টু 1 টু আলফা লিখছি না, আমি ডাইরেক্ট সাম হিসেবে লিখছি, ঠিক আছে? লগ অফ ইবেস এন ফ্যাক্টোরিয়াল রয়েছে, সেটাকে ভাঙলে কি হবে? এন লগ অফ ইবেস এন মাইনাস এন, কাজ হয়ে গেল। বা এনআই আছে বেসিক্যালি, এনআই লগ অফ ইবেস এনআই মাইনাস এনআই, তাই তো? প্লাস সাম ওভার আই ইকুয়ালস টু 1 টু আলফাটা আমি লিখছি না, আর এনআই লগ অফ ইবেস। দেখো বোঝা গেছে এটা? হ্যাঁ। ওকে, আর একটুখানি সিম্পলিফিকেশন করা যাক। তো এন লগ অফ ইবেস এন মাইনাস এন, এবার তুমি এটাকে সামেশনটাকে ভেঙে দাও। প্রথম সামেশনটাকে ভাঙলে কি হবে? মাইনাস সামেশন ওভার এনআই লগ অফ ইবেস এনআই প্লাস সামেশন ওভার আই এনআই, তাই তো? প্লাস সরি মাইনাস মাইনাস সামেশন ওভার আই এনআই লগ অফ ইবেস জিআই। আচ্ছা, এই পার্টটা কি হবে বলতে পারবে কেউ? সামেশন ওভার এনআই, এই পার্টটা এটা কত? ক্যাপিটাল। ক্যাপিটাল এন, ভেরি গুড। এই পার্টটার সঙ্গে এই পার্টটা কেটে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো সেটা হচ্ছে এন লগ অফ ই বেস এন মাইনাস সামেশন ওভার আই এনআই লগ অফ ই বেস এনআই প্লাস সামেশন ওভার আই এনআই লগ অফ ই বেস জিআই, ঠিক আছে? এবার আমার কাজটা কি? ডেল্টা, আমার কাজটা কি হয়েছিল যে ডেল্টা অফ লগ অফ ই বেস ওমেগা এন বি, এটাকে করতে হবে আমাকে 0, কিন্তু কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু এনআই, কারণ এনআইটা আমার ভেরিয়েবল। আমি জানতে চাইছি যে আমি জানতে কোনটা চাইছি? আমি জানতে চাইছি এনআই, তাই তো? তাই তো আমার মেন কাজ কি ছিল? আমার মেন কাজ ছিল দেখো, যে আমি কতগুলো সেটা কতগুলো পার্টিকেল আছে সেটা আমার জানবো। তার মানে কি, আমার যদি আমি বলি যে আরেক স্টেট করসপন্ডিং যার এনার্জি আছে এপসাইলন আই, সেই স্টেটে পার্টিকেল আছে এনআই, তো এনআইটা আমাকে জানতে হবে। তো আমার যেখানে তোমার এখানে যে ভেরিয়েশনটা দেখতে হবে, সেটা দেখতে হবে উইথ রেসপেক্ট টু এনআই, ঠিক আছে? তার মানে আমি এখানে যদি এটা করতে চাই, এটা তোমার কাছে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো তোমার হচ্ছে ডেল্টা সরি, এটা হচ্ছে দাঁড়ালো তোমার হচ্ছে লগ অফ ই বেস ওমেগা এম বি। তো যদি এই পার্টটা আমি করি ডেল্টা এম বি উইথ রেসপেক্ট টু এনআই, তাহলে ফার্স্ট পার্টটা করলে কত হবে বলো তো? এই পার্টটা করলে, এই পার্টটা আমি যদি ভেরিয়েশন দেখতে চাই উইথ রেসপেক্ট টু এনআই, কত হবে? সিম্পল ভাবে বলা যাবে না দেখে, এখানে যত এনআই রয়েছে ফার্স্ট পার্টটার মধ্যে, তাহলে আমি যদি ডেল ডেল লিখি,
কত হবে কে কিছু বললে? 0 হয়ে যাবে। একদমই তাই, ভেরি গুড, 0 হয়ে যাবে। তো আমি প্রথমে এইটা ভেরিয়েশন দেখছি। তো যদি এইটা ভেরিয়েশন দেখি তাহলে কত হবে? সামেশন ওভার আই লগ অফ ই বেস এনআই, তাই তো? সরি, লগ অফ ই বেস জিআই, কারণ এনআইটা ডেল্টা এনআই হবে, ডেল্টা এনআই মাইনাস সামেশন ওভার আই লগ অফ ই বেস এনআই অফ ডেল্টা এনআই, তাই তো? মাইনাস সাম ওভার আই ডেল্টা এনআই ইকুয়ালস টু 0। আমি যদি গুছিয়ে লিখি কিভাবে লিখতে পারবো? গুছিয়ে লিখলে সাম ওভার আইটা কমন নিয়ে নিলাম আমি, কমন নিলে কি পড়ে থাকছে? লগ অফ ই বেস জিআই মাইনাস লগ অফ ই বেস এনআই মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডেল্টা এনআই ইকুয়ালস টু 0। দেখো এত অব্দি তোমরা সবাই আসতে পেরেছো? বাকিটা কিছু বলো। আশা করি আসতে পেরেছে। হ্যাঁ, ওকে, আমি এই ইকুয়েশনের নাম দিলাম সি ইকুয়েশন, নাম দিলাম সি। আচ্ছা, আমরা আবার ফিরে যাই আমাদের ইকুয়েশন নাম্বার এ আর বি তে। কোথায় আমরা লিখেছিলাম ইকুয়েশন নাম্বার এ আর বি? দেখো ইকুয়েশন এ থেকে আমি কি বলতে পারি? দেখো এটাকে আমি এখান থেকে বলতে পারি না যে ইকুয়েশন এ থেকে যে সাম ওভার আই ডেল্টা এনআই ইকুয়ালস টু 0, তাই তো? কারণ এদিকে এন রয়েছে, এটা তো ফিক্স। একে তুমি যদি এনআই এর রেসপেক্টে ভেরিয়েশন দেখো তাহলে এটা 0 হবে। যেমন সায়নিকা বললো যে এন লগ অফ ই বেস এনটাও 0 হবে, সেম ওয়েতে এটা 0 হবে। সিমিলারলি দেখো এখান থেকে আমি বলতে পারবো যে সাম ওভার আই এপসাইলন আই ডেল্টা এনআই এটাও 0 হবে। তো আমি ধরো এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার ই, এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার এ। তো ই এফ আর হচ্ছে আমার এইটা যেটা পেলাম ইকুয়েশন নাম্বার সি, এই তিনটাকে নিয়ে আমি উইথ দ্য হেল্প অফ লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, এটার হেল্প নিয়ে আমি এটা কি লিখতে পারবো না? তুমি সেটা দেখো যে আমি বলছি যে ফ্রম ইকুয়েশন নাম্বার সি ডি, আর সরি সি ডি না কি নাম দিলাম ওটা কি নাম দিলাম? হ্যাঁ, সি ই আর এস, ওকে, সি ই আর এস। আচ্ছা, সি ই আর এস এই তিনটে ইকুয়েশনকে নিয়ে উইথ দ্য হেল্প অফ লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, এই তিনটাকে নিয়ে আমি এটা লিখতে পারবো। দেখো যে সামেশন ওভার আই লগ অফ ই বেস জিআই মাইনাস লগ অফ ই বেস এনআই মাইনাস 1, এই পার্টটা হয়ে গেল যে প্রথম সি পার্টটা থেকে এলো। সিমিলারলি তুমি যদি ইয়ার এফটা নাও, তার মানে দেখো পাবে এটা যে মাইনাস, আমি ধরো ধরছি যে ই পার্টটার জন্য তোমার মাল্টিপ্লায়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরো সামথিং এ প্রাইম, ঠিক আছে? আর এফ পার্টটার জন্য লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার হচ্ছে তোমার সাপোজ ধরো হচ্ছে বিটা মাইনাস বিটা এপসাইলন আই, পুরো পার্টটার সঙ্গে ডেল্টা এনআইটা গুণ আছে ইকুয়ালস টু 0। দেখো এটা বুঝতে পারলে কিনা? দেখো তোমরা জানো যে যখন তোমরা সেমিস্টার 1 বেসিক্যালি আঠারো এটা পড়েছো, যখন তিনটে ইকুয়েশনের ডান দিকটা 0 হয় তখন তোমরা উইথ দ্য হেল্প অফ লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার তিনটে ইকুয়েশনকে নিয়ে একটা ইকুয়েশন ধরে তাকে 0 করতে পারো। সেটা আমি এখানে করেছি। বোঝা গেছে আশা করি এটা? হ্যাঁ। ওকে, এবার দেখো ডেল্টা এনআইটা তো আমার কাছে আরবিট্রারি কোয়ান্টিটি, এটা একটা আরবিট্রারি কোয়ান্টিটি বা আরবিট্রারি বলতে পারো, আরবিট্রারি, এটা আরবিট্রারি কোয়ান্টিটি। তাহলে তোমার কি এই পার্টটাকে 0 হতে হবে, ইকুয়ালস টু 0 হতে হবে। তো যদি তুমি এই পার্টটা ইকুয়ালস টু 0 করো তাহলে তুমি কি পাবে? দেখো পাবে লগ অফ ই বেস জিআই মাইনাস অফ লগ অফ ই বেস এনআই মাইনাস
দেখো 1 প্লাস কে প্রাইম প্লাস বিটা এপসাইলন আই এটা ইকুয়ালস টু 0। তার মানে log of e base gi মাইনাস log of e base ni মাইনাস এই 1 প্লাস এ প্রাইম এই পার্টটাকে ধরে নাও হচ্ছে এ। তার মানে কি হবে মাইনাস অফ এ প্লাস বিটা এপসাইলন আই ইকুয়ালস টু 0, যেখানে তোমার এ প্লাস এ প্রাইম ইকুয়ালস টু এ তুমি ধরেছো সে। ঠিক আছে, তার মানে কি দেখো লগের বিয়োগ আছে মানে কি লগের বেসিক্যালি তুমি করতে পারো ভাগ। তার মানে কি লগ অফ ই বেস জিআই বাই এনআই লিখতে পারো, সেটা ইকুয়ালস তুমি বলবে কি এ প্লাস বিটা এপসাইলন আই। তুমি যদি ঘুরিয়ে দাও তাহলে কি হবে লগের মাইনাস সামনে একটা আসবে মানে আমি যদি বলছি দেখো লগ অফ এনআই বাই জিআই আমি করি, তার মানে এটা কি হবে একটা ওভারঅল মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন অফ এ প্লাস বিটা এপসাইলন আই। এবার লগটাকে তুলে দাও ওইদিকে, তার মানে কি হবে এনআই বাই জিআই ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল মাইনাস এ প্লাস বিটা এপসাইলন আই। তার মানে দেখো এনআই ইকুয়ালস টু জিআই বাই এক্সপোনেনশিয়াল এ প্লাস বিটা এপসাইলন আই। এটাই তোমার হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখো তোমার বক্তব্য ছিল কিন্তু এটাই বের করা, যে এনআইটা বের করা। এনআইটা কি বলো, এনআইটা কি? ith number of particles. ith নাম্বার পার্টিকেল আবার কি? ith নাম্বার অফ এনার্জি স্টেটে কটা পার্টিকেল রয়েছে যার এনার্জি হচ্ছে এপসাইলন আই, তাই তো? হুম হুম তার মানে যদি বলি যে আমাকে বলো যে এপসাইলন 1 এই সেটটা কটা পার্টিকেল রয়েছে, তুমি কি বলবে? n1 n1, তার ফর্মুলা কি হবে g1 বাই এক্সপোনেনশিয়াল a প্লাস বিটা এপসাইলন 1, তাই তো? হ্যাঁ এটা বোঝা গেল আশা করি, তাই তো? এটাকে বলা হয় এমবি ডিস্ট্রিবিউশন বা এমবি স্ট্যাট বলে লিখলাম। কিন্তু তোমার কাছে এখনো আননোন, কোন দুটো আননোন বলো তো? a আর GI beta। টা। এ আর বিটা, একদমই তাই। এইটাকে বের করা যায় উইথ দ্য হেল্প অফ এস ইকুয়ালস টু কেবি লগ অফ ই বেস ওমেগা। এইটাকে সাহায্য নিয়ে তোমরা আলফা আর বিটাকে বের করতে পারো, কিন্তু আমি সেটা যাচ্ছি না, কারণ সেটাকে আমি যদি আবার প্রমাণ করতে যাই সেটা আমার আরো এত অব্দি বললাম আবার বলতে হবে। যেহেতু তোমাদের প্রমাণটা ইম্পর্টেন্ট নয়, তো আমি অ্যাজ এ কনসিকোয়েন্স এটাকে ছেড়েই দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি জাস্ট তোমাকে মেন রেজাল্ট আনছি, মানে মেন রেজাল্টটা বলছি যে এটার সাহায্য নিয়ে তোমরা দেখাতে পারো যে তোমার বিটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে 1/kBT। দেখো আমরা একটা জিনিস এখান থেকে করতে পারবো, সেটা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা ব্যাপারটাকে বলতে পারবো যে হ্যাঁ আমরা ঠিক ধরছি। ভালো করে লক্ষ্য করলে দেখো এক্সপোনেনশিয়ালের মাথায় কি রয়েছে এ প্লাস বিটা এপসাইলন আই। আমাকে কেউ একজন বলতে পারবে যে ভালো মোটামুটি তোমাদের মধ্যে আছো, সে বলতে পারবে বিটা এটার ডাইমেনশন কি হতে পারে? 1/energy। একদমই তাই, 1/এনার্জি হতে হবে অবশ্যই, কারণ এক্সপোনেনশিয়ালের মাথায় কোনো ডাইমেনশন থাকবে না, এক্সপোনেনশিয়াল অলওয়েজ ডাইমেনশনলেস। দেখো বিটা ইকুয়ালস টু 1/kBT, কেবিটি ডাইমেনশন কত? এনার্জি। এনার্জি, তাহলে দেখো 1/এনার্জি হয়েছে। হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা, সিমিলারলি দেখো তাহলে দেখো যদি তুমি বলছো বিটাকে তোমার হতে হবে ডাইমেনশন অফ 1/এনার্জি, তার মানে বিটা ইন্টু এপসাইলন আই এটা হতে হবে ডাইমেনশনলেস। তার মানে এটাকে তোমাকে কি হতে হবে? ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস। সেই জন্যই ওরা ক্যালকুলেশন করে দেখিয়েছে যে এটা হবে তোমার লগ অফ ই বেস জেড বাই এন, যেখানে জেডটা হচ্ছে তোমার কি কি বলতে পারবে জেডটা কি? পার্টিশন পার্টিশন ফাংশন। ফাংশন।
পার্টিশন ফাংশন, ভেরি গুড। সেটা হচ্ছে তোমার পার্টিশন ফাংশন। ঠিক আছে, তার মানে দেখো আমি যদি বসিয়ে দিই এটা তাহলে কি পাবো, দেখো যে এনআই এখান থেকে আমি আনছি, হ্যাঁ এখান থেকে আমি আনছি আবার ব্যাকে। তাহলে দেখো এনআই ইকুয়ালস টু কত, এক্সপোনেনশিয়াল মাইনাস এ জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। আমরা জানি যে বিটাটা হচ্ছে 1/kBT ভ্যালু। আচ্ছা, জেড কত বলতো, পার্টিশন ফাংশনটা আমরা কিরকম ভাবে লিখি, সাম ওভার কত হয়, PI sum over PI GI into e to the power পিআই না জিআই ই টু দি পাওয়ার GI মাইনাস into beta ER. জিআই, তাই তো, এটা পার্টিশন ফাংশন। তো আমি যদি এখান থেকে ওটা বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দাও ওটা বসিয়ে দিলে তুমি কি পাবে, এক্সপোনেনশিয়াল মাইনাস এ মানে কত এন বাই জেড। দেখো বসালেই ওখানে পেয়ে যাবে, কারণ তুমি জানো যে দেখো ই টু দি পাওয়ার লগ অফ ই বেস এক্স এটা কত হয় বলতে পারবে, X. যেটা বললাম নাকি, একদমই তাই এক্স। সেটা কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এ মানে কত ই টু দি পাওয়ার লগ অফ ই বেস এন বাই জেড, তাই তো, তার মানে কি সিম্পল এন বাই জেড বাইরে চলে আসবে, এন বাই জেড বাইরে চলে এসেছে ওই জন্য। ঠিক আছে, তাহলে এন বাই জেড অফ জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। তার মানে এবার যদি তুমি জেডটা বসিয়ে দাও, বসিয়ে কি পাবে, যে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, জেড মানে কত সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা আই টাইমস ক্যাপিটাল এন। এটাই হচ্ছে তোমার এনআই। দেখো বোঝা যাবে কিনা, দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে, আচ্ছা তার মানে দেখো বেসিক্যালি তোমার এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এনআই টা অ্যাকচুয়ালি ভেরিয়েশন হচ্ছে কার সাথে, এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা আই এর সাথে। দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট রেজাল্ট ফর ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন। তার মানে তোমার ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন তার নাম্বার অফ পার্টিকেলস কিরকম ভাবে ভ্যারি করে, এই এনআইটা বেসিক্যালি তোমার মানে কি নাম্বার অফ পার্টিকেল ইন দ্য আইট এনার্জি লেভেল, সেটা বেসিক্যালি ভ্যারি করবে এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা আই এপসাইলন আই এর সাথে। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট রেজাল্ট ফর দ্য ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন। এবার এটা আমরা পড়লাম পুরোটাই হচ্ছে ডিসক্রিট সেটের জন্য। কারণ কারণ কেন ডিসক্রিট সেট, আমরা বলেছি আমার কাছে সেট গুলো রয়েছে কিরকম ভাবে, এপসাইলন 1 সেট, এপসাইলন 2, এপসাইলন 3, এপসাইলন 4, প্রত্যেকটা ডিসক্রিট এনার্জি সেট। এবার এইটাই যদি আমি বলি যে কন্টিনিউয়াস সিস্টেম হবে আমার কাছে আছে, তাহলে আমার কাছে এই ব্যাপারটা কিরকম হবে, দেখো এরকম ভাবে, ডিটেলসে জানা দরকার নেই, বাট মনে রাখো এটা যে কন্টিনিউয়াস সিস্টেম যদি এটা হয়, কন্টিনিউয়াস সিস্টেম যদি এটা হয়, তাহলে কন্টিনিউয়াস সিস্টেমের জন্য তোমার এটা হবে, তখন আমি আর এন আই লিখতে পারবো না, আমাকে তখন বলতে হবে যে এন এপসাইলন ডি এপসাইলন। এটা মানে বোঝায়, কথাগুলো ভালো করে শোনো, যে এন এপসাইলন ডি এপসাইলন এটা বেসিক্যালি বোঝায় তোমার নাম্বার অফ পার্টিকেলস ইন দা এনার্জি লেভেল এপসাইলন টু এপসাইলন প্লাস ডি এপসাইলন। মানে এপসাইলন থেকে এপসাইলন প্লাস ডি এপসাইলন এই এনার্জি লেভেলটার মধ্যে বা এই এনার্জি রেঞ্জটার মধ্যে কতগুলো পার্টিকেলস রয়েছে, সেটা কি হবে দেখো, তোমার সিম্পল কিরকম ভাবে ফর্মুলাটাকে রিপ্লেস করছি দেখো, যে জিআইটা তোমার হয়ে যাবে সিম্পল জি এপসাইলন ডি এপসাইলন। জিআইটা তোমার হবে জি এপসাইলন ডি এপসাইলন, এক্সপোনেনশিয়ালটা যেমন ছিল তেমনই থাকবে মাইনাস বিটা এপসাইলন, নিচের যে ডিসক্রিট স্টেটটা রয়েছে মানে ডিসক্রিট সামেশন ইন দা মানে ডিসক্রিট সামেশন যেটা রয়েছে যেখান থেকে তুমি পার্টিশন ফাংশন বের করেছো, সেটা সিম্পলি হবে পার্টিশন ফাংশন ফাইন্ডিং ফর দ্য কন্টিনিউয়াস সিস্টেম কিরকম ভাবে, 0 টু ইনফিনিটি ডি এপসাইলন এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা এপসাইলন ডি এপসাইলন টাইমস ক্যাপিটাল এন। যেখানে তোমার এই যে জি এপসাইলনটা এটাকে তুমি তখন বলবে, যখন তোমার ডিসক্রিট সিস্টেম ছিল তুমি বলেছিলে যে এটা তোমার ডিজেনারেসি বা বেসিক্যালি তোমার নাম্বার অফ মাইক্রোস্টেট, এখন এটাকে বলবে সেটা হচ্ছে ডেনসিটি অফ দ্য স্টেটস।
এটাকে বলবে ডেনসিটি অফ ফর দ্য এনার্জি রেঞ্জ এপসাইলন টু এপসাইলন প্লাস ডি এপসাইলন। আচ্ছা, আমি অনেকগুলো কথা এখানে বললাম। ডেনসিটি অফ স্টেটস বলতে তোমরা কিছু জানো? হ্যালো, একটা এনার্জি স্টেটে কতগুলো পার্টিকেল আছে? আমি যদি বলি 3 ডাইমেনশনের জন্য আমাকে ডেনসিটি অফ স্টেট বের করে দেখা, তোমরা কি ইনস্ট্যান্ট বের করতে পারবে? আমি যদি বলি 2D জন্য আমাকে ডেনসিটি অফ স্টেট বের করে দেখাও, নর্মাল একটা, তোমাকে যদি আমি এনার্জি দিয়ে দিই, পারবে কি পারবে না? মানে ফেস ফেস ইন্টিগ্রেট করে আসবে কি? একদমই তাই, ফেস ফেস ইন্ডিকেট করে কিন্তু আসবে ওটা। হ্যাঁ, মানে বেসিক্যালি তুমি বলতে পারো যে জি এপসাইলনটা বেসিক্যালি কি, এটা মানে কি ইন্টিগ্রেশন d3p d3q বাই এইচ কিউব। আমি 3 ডাইমেনশনের জন্য বলছি বলে, বুঝতে পেরেছো? আর যে কথাটা বললে একদমই ঠিক বলেছো। কি কথাটা বললে, নামটা কি? আমি কি কি কি? পুষ্কর। পুষ্কর, ভেরি গুড। পুষ্করকে তো আমি চিনি। আচ্ছা, ভেরি গুড। তো ডেনসিটি অফ এরকম ভাবে কিন্তু আছে d3p d3q বাই এইচ কিউব। তার মানে কি, যে উপরের যে d3p d3q এটা তোমার ইন্টিগ্রেশন অফ স্পেস বাই মিনিমাম ভলিউম অফ দ্য স্পেস, সেটা হচ্ছে এইচ 1 ডাইমেনশনের জন্য, 3 ডাইমেনশনের জন্য এইচ কিউব। বোঝা গেছে ব্যাপারটা সায়নিকা? হ্যাঁ। তো এই সমস্ত ক্যালকুলেশন গুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে পড়বে, যখন তোমরা বি স্ট্যাটিস্টিক্স পড়বে বা তোমরা বেসিক্যালি তোমরা ফেরমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স পড়বে। তো এইগুলো তোমরা কিন্তু পড়বে। তো তোমাদের মেন ব্যাপারটা হচ্ছে এইটাকে মনে রাখা। এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স এর জন্য তার করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এরকম। তো তোমাকে এখান থেকে এপসাইলন ভ্যালু বলে দিতে পারে, তার করসপন্ডিং তোমাকে ডিজেনারেসি বলে দিতে পারে, তোমাকে বলে দিতে পারে ধরো তোমার কাছে একটা, আমি যদি একটা সিম্পল অঙ্ক বলি, যে আমি অঙ্ক পরের দিনকে করাবো, আজকে আমি এখানে থামবো, পরের দিনকে আমরা অঙ্ক করবো। তোমাকে একটা সিম্পল বলছি, ধরো তোমাকে বললাম আমার সিস্টেমের মধ্যে 100টা পার্টিকেল রয়েছে। 100টা পার্টিকেল তার মানে কি, তোমার ক্যাপিটাল এন হচ্ছে 100। তোমাকে বলে দিলাম যে ধরো আমার কাছে একটা এবার এনার্জি লেভেল রয়েছে এরকম, যে একটা এনার্জি লেভেলের করসপন্ডিং এনার্জি 0, একটা এনার্জি হচ্ছে 1 2 3 4। আমি তোমাকে বলি, এবং তার ধরো 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 প্রথম যে বললাম এনার্জি, যার এনার্জি 0, তার করসপন্ডিং তার যে ডিজেনারেসি জি ভ্যালু সেটা হচ্ছে 1 2 3, এরকম ভাবেই রয়েছে। মানে তার এনার্জি গুলো 1 2 3 4 5, তার ডিজেনারেসি গুলো 1 2 3 4 5। তোমাকে আমি যদি বলি 5 নম্বর সেটা কটা পার্টিকেল রয়েছে, তুমি কিন্তু এখান থেকে ইজিলি বের করতে পারবে। আমার কথাটা বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে এত অবধি থামছি। আমরা নেক্সট দিনকে আর একটা ক্লাসে আমি নেবো, এটাই হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা কি করবো, আমাদের মেন গোল, এখান থেকে আমরা 2-1টা ছোটখাটো অঙ্ক করবো যেগুলো তোমাদের সিলেবাসে, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে। তারপর আমি বি ডিস্ট্রিবিউশন আর ফেমিলিয়ার ডিস্ট্রিবিউশন, দেখো আমাদের যে কোয়ান্টাম পার্টটা বাকি রয়েছে, ওখান থেকে আমরা তার খুব ভেরি প্রিলিমিনারি, তার আমি এত ডেরিভেশন আর করাবো না, কারণ এখানে করতেও কিছু বলাও নেই সিলেবাসে, সিম্পল বলতে বলা রয়েছে। তো আমরা বিই ডিস্ট্রিবিউশন আর ফেমিলিয়ার ডিস্ট্রিবিউশন, এটাকে মাইক্রোকানোনিক্যাল স্টেট দিয়ে গেলে কি মেন ফাংশনটা পাই সেটাকে লিখবো। লেখার পর আমরা যেটা মেন ইম্পর্টেন্ট, যে ওই দুটো স্ট্যাটিস্টিক্স আমরা জ্ঞান ক্যানোনিক্যাল থেকে কিভাবে আসতে পারি সেটা দেখাবো। ব্যাস, এখানে আমাদের মোটামুটি প্রথম পার্টটা যেটা রয়েছে সিস্টেমস অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, সেখানটার পার্টটা আমার মোটামুটি শেষ হবে। তারপরে তোমরা পরবর্তী ক্ষেত্রে যে যিনি পড়াবেন বা আমি যদি পড়াই, সেই বি স্ট্যাটিস্টিক্স বা এবি স্ট্যাটিস্টিক্স, ওই পার্টটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনটা তোমাদের সিলেবাসে তোমরা পাবে। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোনটা, যেটা আমি এখন আপাতত বললাম, এইটা, তার করসপন্ডিং কিছু অঙ্ক, আর ফেডুইডিয়া আর বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, যেটা বেসিক্যালি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, সেটাকে উইথ দ্য হেল্প অফ জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বল সেটাকে আমরা দেখবো পরের দিন। ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলটা যেন তোমরা ভালো করে পড়ে রাখো। সেই জন্য আমি ওটা আর এগোলাম, মানে আজকে আর এগোলাম না, কারণ তোমরা সকালে ওটা পড়েছো, আমি জানি যে ওটা কিছু পড়া হয়নি ভালোভাবে। নেক্সট আমি কবে ক্লাস হবে সেটা আমি বলে দেবো। নেক্সট দিন জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলটা যেন তোমাদের ভালোভাবে তৈরি থাকে, তাহলে আমার এগোতে সুবিধা হবে, আর আমরা পরের দিন এখান থেকে কিছু অঙ্ক দেখবো। ঠিক আছে? আশা করি বোঝা গেলাম কি বললাম। হুম। ঠিক আছে,
তাহলে আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে অফ করছি আজকে। আপাতত এই পার্টটা যেটা পড়ালাম এটা ভালো করে দেখতে থাকো। তার সাথে সাথে যদি কিছু অঙ্ক পাও বা সেটা আমি অঙ্ক পাওয়ার দরকার নেই, আমি অঙ্ক পরের দিন বলে কিছু করাবো। যদি কোনো কিছু ডাউট হয় তার জন্য গ্রুপ রয়েছে বা নেগেটিভ ক্লাস রয়েছে। আর জ্ঞান ক্যানোনিক্যাল এনসেম্বলটা ভালো করে পড়ো, ঠিক আছে? আমি এখানে screen recording- হ্যাঁ বলো। এখানে এখানে কন্টিনিউয়াস সিস্টেমটা আমি নেবো কেন, মানে এনার্জি লেভেল তো ডিসক্রিট, তাহলে আমি কন্টিনিউয়াস নিয়ে কাজ করবো হ্যাঁ কেন? এটা বেসিক্যালি দেখো, তোমরা যখন আইডেল গ্যাস পড়েছিলে, তাই তো? আইডেল গ্যাসের ক্ষেত্রে তো তুমি কোনো ডিসক্রিট এনার্জি লেভেল পাও না, তাই তো? আমি না। অ্যাজ এ এক্সাম্পল, হ্যাঁ, তো সেই জন্য তোমাকে কন্টিনিউয়াস সিস্টেম নিতেই হবে এখানে। মানে ক্লাসিক্যাল স্টেট মানে যে ডিসক্রিট হবে না তার কোনো মানে নেই, ডিসক্রিট হতেও পারে, বাট ম্যাক্সিমাম ক্লাসিক্যাল সিস্টেম তোমাকে তো কন্টিনিউয়াস সিস্টেমে দেয় না। যেমন ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাস, যখন তোমরা সিম্পল ক্যানোনিক্যাল এনসেম্বল সলভ করেছিলে ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাসের জন্য, তোমরা সেটা দেখো ক্লাসিক্যাল পার্টিশন ফাংশন বের করেছিলে ক্যাপিটাল জেড। সেখানে তোমরা কি করেছিলে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই d3p d3q, তাই তো? ইন্টিগ্রেশন করেছিলে। তো এখানে তাই তোমাকে নিতে হবে, যদি কোনো সিস্টেম এরকম থেকে থাকে তবে হবে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ, কিন্তু এখানে আমি কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাপ্লাই করছি, মানে আমি এখানে স্টেট স্পেস দিয়ে ভলিউম বার করছি, ডিজেনারেসি কনসিডার করছি, প্লাস আমি পার্টিকেল নিয়ে আলোচনা করছি। তাহলে তোমরা এনার্জি স্টেট গুলো ডিসক্রিটই হওয়ার কথা, 1 2 3 এরকম করে দেবো। হ্যাঁ, যদি তোমার কোয়ান্টাম পার্টিকেল থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম হবে, ঠিক আছে? আচ্ছা, হুম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। যদি তার বাইরে কিছু বলার থাকে, মিলন না তুমি রেকর্ডিংটা অফ করে দাও। মানে মিলন দা কি শুনতে পাচ্ছেন? আমি খালি মেসেজ করে দেবো, মেসেজ করে দেবো। এক মিনিট একটু। আমি মেসেজ করে দিয়েছি, ঠিক আছে? আশা করি অফ করে দেবে এবার, ঠিক আছে? যদি তোমার এমনি কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো। ক্লাসিক্যাল মেকানিক্স তো ভালো করে পড়ো, তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কিন্তু ম্যাক্সিমাম